আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? এটা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। ফাইনাল মেডিকেল ব্যাচে অ্যাড করা হয়েছে? আচ্ছা, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাই দ্রুত জয়েন করে ফেলো। কি অবস্থা তোমাদের সবার? খাওয়া দাওয়া হয়েছে কিনা? মানসিকভাবে সুস্থ আছো কিনা? শারীরিকভাবে সুস্থ আছো কিনা? কমেন্ট সেকশনে জানাও আমাকে। ওকে, এবং সবার আগে একটু কমেন্ট সেকশনে জানাও যে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে কিন্তু আমরা আলোচনা করব কি নিয়ে? আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পাকিস্তান শাসনামল নিয়ে। ওকে, পাকিস্তান শাসনামল নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, সবাই দ্রুত একটু জয়েন করে ফেলো। এভরিওয়ান মেনশনটা আমি দিয়ে দিচ্ছি। This is everyone. ম্যানুয়ালি দিয়ে দাও তাহলে, মোবাইল থেকে ম্যানুয়ালি দিয়ে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েছি আমি। সবাই একটু দ্রুত চলে আসো। আজকে আমরা পাকিস্তান শাসনামল নিয়ে আলোচনা করব, এবং এই পাকিস্তান শাসনামলে আমরা কিন্তু বড় একটা টাইম জোন নিয়ে কথা বলবো। আমাদের আলোচনা শুরু হবে একদম 1947 সাল থেকে আমরা 1970 সাল পর্যন্ত কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, সো শেষ পর্যন্ত ভাইয়ের সাথে থাকো, তাহলে দেখবা এই পিরিয়ডের যে পড়াশোনাটা আছে সেটা খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে ইনশাআল্লাহ। ওকে, ম্যানুয়ালি দিয়ে দাও তাহলে মোবাইল দিয়ে। ঠিক আছে, আচ্ছা। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেন ভালো থাকবো না? আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এখন পর্যন্ত সুস্থ আছি, এখন পর্যন্ত স্বাভাবিক আছি, এখন পর্যন্ত বেঁচে আছি। ঠিক আছে, তো এটার জন্যই আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমাদের সবার জানানো উচিত। কারণ আমাদের থেকে অনেক বাজে অবস্থায় অনেক মানুষ আছে, তারপরও তারা স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন জয়ের পথে কেউ না কেউ খেটে যাচ্ছে, কেউ পড়াশোনা করে যাচ্ছে, কেউ লিখে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে। বুঝতে পারছো? সো আমাদেরও দিন শেষ, একদম দিন শেষে একটা কথাই মাথায় রাখতে হবে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন লেগে থাকার সাহসটা আমাদের থাকে, লেগে থাকার কনফিডেন্সটা যেন আমরা পাই সবসময়। এইজন্য নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যখনও তুমি ভাববা যে আমি ভঙ্গুর, আমি আসলে অন্যদের থেকে পিছিয়ে আছি, আমার এই নাই, আমার ওই নাই, আমার এই ফ্যাসিলিটি না, ওকে, আমি ধনীর দুলাল না, তখনই দেখবা তোমার নিজের স্বপ্নটা নিজের মধ্যে মরে গেছে। সো স্বপ্নটাকে মরতে দেয়া যাবে না। খেটে খাওয়া অথবা খেটে পাওয়া যেই জিনিসটা, যে অর্জনটা, সেটাই দিন শেষে আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, ফাইন। আরেকটা গল্প হচ্ছে, এখন আমি একটু আগে এক গামলা ভাত খেয়ে আসছি। আমরা তো বলছি যে আমি হচ্ছে ভাউত্তা, আমরা সবাই বাঙালিরা হচ্ছে ভাউত্তা। এক গামলা ভাত খেয়ে তোমাদের ক্লাস নিতে আসলাম। ভাত খাইছি কি দিয়ে? পাঙাশ মাছের তেল তেল বলা যে ঝোলটা আছে না, সেটা দিয়ে একদম মানে জম্পেশ করে একটা খানা দিয়ে তারপর তোমাদের ক্লাস নিতে আসলাম। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তোমরা খেয়ে আসছো কিনা একটু জানাও। তোমাদের খাওয়া-দাওয়া আজকে ভালো হয়েছে কিনা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ওকে, ফাইন। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তো এই যে পাকিস্তান শাসনামল, এই পাকিস্তান শাসনামলের ক্ষেত্রে আমাদের মেইন যে ব্যাপারগুলো মনে রাখতে হয়, আমাদের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান থেকে আমরা আলোচনা শুরু করব। আমরা দেখব যে পশ্চিম পাকিস্তানের শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে কি আন্দোলনগুলো গড়ে উঠেছিল। এই আন্দোলনের মধ্যে আমাদের তমদ্দুন মজলিস গঠন থেকে শুরু করে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, আমাদের গণ অভ্যুত্থান, ৬ দফা,
সবকিছু আজকের ক্লাসের মধ্যে উঠে আসবে এবং আমরা কিন্তু ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ শেষ করব। সো সবাই খুব বেশি অ্যাটেন্টিভ থাকবা। ওকে, খুব বেশি অ্যাটেন্টিভ থাকবা। ওকে ওকে ওকে, সমস্যার সমাধান নিয়ে গাইডলাইন দিবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, এই যে পাকিস্তান শাসনামল আছে, এখান থেকে আমাদের কোত্থেকে আমরা কতটুকু পড়বো? ভাইয়া অলরেডি কিন্তু হাইলাইট করে নিয়ে আসছে, দেখতেই পারতেছো। সো হাইলাইটেড লাইনগুলো কোনোটাই আমাদের মিস দেওয়া যাবে না, এই জন্য এই জিনিসটা করা আমাদের। ওকে, তাহলে দেখো, সূচনা লগ্নে বলা হয়েছে যে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ওকে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান সীমান্ত বিভক্ত হয় রেড ক্লিফ কমিশনের মাধ্যমে। তো 1947 সালের আগ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে প্রচুর পরিমাণে ধর্মযুদ্ধ হতো এবং আলটিমেটলি শেরে বাংলা একে ফজলুল হক একটা লাহোর প্রস্তাব দিয়েছিলেন। সেই লাহোর প্রস্তাবে কিন্তু বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে একাধিক রাষ্ট্র গঠন করা উচিত। তার মানে সেখানে বাংলাদেশ রাষ্ট্র আলাদাভাবে গঠন করার কথা অল্প করে কিন্তু নিহিত ছিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর পরিবর্তিত লাহোর প্রস্তাব অনুযায়ী পরবর্তীতে শুধু ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, যে পাকিস্তানের ছিল দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। ওকে, যদিও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা, তারপরে আচার আচরণ, কালচার, শিক্ষা, কোনো দিক দিয়েই তাদের তেমন কোনো একটা মিল ছিল না। তাদের মিল ছিল শুধুমাত্র একটা জায়গায়, সেটা তারা মুসলিম ধর্মাবলম্বী ছিল সবাই। তো এখন 1939 সালে দ্বিজাতি তত্ত্বটা কে দিচ্ছেন? মোহাম্মদ আলী জিন্নাহ দিচ্ছেন। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। দ্বিজাতি তত্ত্বের জনক হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাব উত্থাপন করছেন শেরে বাংলা একে ফজলুল হক। তো এই জিনিসটা যেন আমাদের ভুল না হয়। তারপরে আওয়ামী মুসলিম লীগ কবে গঠন হয় এই জিনিসটা আমাদের তেমন দরকার নাই। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। আর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু শামসুল হক। এই যে পাকিস্তান শব্দটা, এই পাকিস্তান শব্দটা সর্বপ্রথম কিন্তু ব্যবহার করেন চৌধুরী রহমত আলী। তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। কখনো কখনো আমাদের সাহিত্য বিষয়ে কিছু প্রশ্ন হুট করে সাধারণ জ্ঞানে দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে তার একটা গ্রন্থের নাম আমাদের মনে রাখা খুবই জরুরি, যে নাও অর নেভার। এই গ্রন্থটা রচয়িতাকে চৌধুরী রহমত আলী। এরপরে আমরা পূর্ব বাংলার কিংবা পাকিস্তানের প্রথম কয়েকজন শাসককে নিয়ে আমরা পড়বো। তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে। সবাই দ্রুত একটু কমেন্ট সেকশনে চলে আসো, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে, এই জিনিসটা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ভাইয়া ক্লাসে কি সাথে সাথে দাগাবো নাকি পরে? ক্লাসে তোমার যদি বই সাথে থাকে তুমি সাথে সাথে দাগাইতে পারো, আর তুমি যদি চাও পরবর্তীতে আমরা তো এই পিডিএফটা দিয়ে দিব তোমাদের, সেখান থেকে তুমি তোমাদের বই দাগাই নিতে পারো, নো প্রবলেম। যে কোনো একটা কিছু করতে পারো। ওকে, বইটা সামনে রেখে পড়লে অবশ্যই অনেক ভালো হবে। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের দ্বিজাতি তত্ত্বের জনক সবাই বলছে যে, মানে কি, জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। আর লাহোর প্রস্তাবের জনককে, সেটা দিছিল শেরে বাংলায় গিয়ে ফজলুল হক। ওকে, এখন তোমরা আমাকে বলো যে পাকিস্তান শব্দটা প্রথম ব্যবহার করছেন কে? এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা। ওকে, এবার তোমরা একটু দেখো, এই যে আমাদের পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো, এই পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ। এখন গভর্নর জেনারেল পোস্টটা নিয়ে আমাদের কিছু কথা আছে। কথাটা কি, পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন হয় 1956 সালে। 1956 সালে এই গভর্নর জেনারেল পোস্টটা হয়ে যায় প্রেসিডেন্ট পোস্ট। এই গভর্নর জেনারেল পোস্টটা হয়ে যায় প্রেসিডেন্ট পোস্ট। ক্লিয়ার? তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, সেক্ষেত্রে অ্যান্সার হবে ইস্কান্দার মির্জা। কি হবে? ইস্কান্দার মির্জা। ক্লিয়ার? ইস্কান্দার মির্জা, সে ছিল পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। এবার দেখো, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে লিয়াকত আলী খান, সে ছিল পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। এবার আসি মুখ্যমন্ত্রীর ব্যাপারে। মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা প্রদেশে ছিল। সো পশ্চিম পাকিস্তানের মুখ্যমন্ত্রী একজন ছিল, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল আরেকজন। সো পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। ওকে, সো এই তিনটা ব্যাপার, এই চারটা তথ্য আমি তোমাদের দিলাম, খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তাহলে চলো এখন র্যাপিড ফায়ার। এই র্যাপিড ফায়ার আমি ফার্স্টের প্রশ্ন কি, যদি বলি যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, তোমরা কি কমেন্ট সেকশনে জানাও আমাকে দ্রুত যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, এটা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা,
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল এটা দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। সংক্ষেপে জাস্ট ফার্স্টের লেটারটা অথবা ফার্স্টের বর্ণটা কমেন্ট করবা। ভেরি গুড, LLL লিয়াকত আলী খান, ভেরি গুড। আর প্রথম পাকিস্তান শব্দটা ব্যবহার করছিলেন চৌধুরী রহমত আলী, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন তিনি। ভেরি গুড। আচ্ছা, এই যে দেখবা যে যারা পরে আসছো অনেকে লিয়াকত আলী খান পুরোটা কমেন্ট সেকশনে লিখছো, ভেরি গুড। অনেকে দেখবা কমেন্টে লিখতেছে লালালা লালা, তো এই লালালা মানে কি লিয়াকত আলী লিখছে, বুঝছো? সো কনফিউজড হবে না প্লিজ। এটা হচ্ছে আমাদের কমেন্ট করার ফর্মুলা, আমরা সংক্ষেপে কমেন্ট করব। ইয়েস। সো পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। এরপরে একটু খেয়াল করি আমরা, পাকিস্তানের প্রথম সংবিধান বা প্রথম শাসনতন্ত্র কবে কার্যকর হয়? 23শে মার্চ 1956 সালে। এটাকে বলা হয় পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস। তাহলে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস কবে? 23শে মার্চ 1956 সালে। তো তোমরা জানো যে ভাষা আন্দোলনটা হয়েছিল আসলে বাংলা ভাষাকে তারা কোনো ধরনের স্বীকৃতি দিতে চায় নাই সেটার ভিত্তিতে। এখন খেয়াল করো, ওই সময় যে আদমশুমারি আমাদের হয়েছিল সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের 56% মানুষের ভাষা ছিল বাংলা। তো সেই অর্থে আসলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার কথা ছিল বাংলার, বাট তারা কোনো স্বীকৃতি দিতে চায় নাই। ওকে, এখন কাহিনী কি হইলো, আমরা ভাষা আন্দোলনে চলে আসলাম। সো ভাষা আন্দোলনে যখন আমরা চলে আসি, এই ভাষা আন্দোলনটা আসলে সূত্রপাত হয়ে গেছে আমাদের 1947 সালেই। কারণ 1947 সালে আমাদের একটা সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে ওঠে পূর্ব পাকিস্তানে, যার নাম ছিল তমদ্দুন মজলিস। এই তমদ্দুন মজলিসটা গড়ে ওঠে 2রা সেপ্টেম্বর 1947 সালে। ওকে, তমদ্দুন মজলিসটা কবে গড়ে ওঠে? 2রা সেপ্টেম্বর 1947। এটা হচ্ছে মোস্ট কারেক্ট অ্যান্সার, বাট যদি কখনো অপশনে থাকে 1লা সেপ্টেম্বর, 2রা সেপ্টেম্বর নাই, সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 1লা সেপ্টেম্বর। তো এই তমদ্দুন মজলিসটা গঠনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা ভার্সিটির একজন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, তার নাম ছিল আবুল কাশেম। ওকে, সো আবুল কাশেম যিনি ছিলেন ঢাকা ভার্সিটির ফিজিক্সের একজন প্রফেসর, তিনি তমদ্দুন মজলিস নামক একটা সংগঠন গড়ে তোলেন, যেটার একটা মুখপত্র পত্রিকা ছিল সাপ্তাহিক সৈনিক। মুখপত্র পত্রিকা মানে তমদ্দুন মজলিসের কর্মকাণ্ড বা কার্যবিধি কি হবে সেটা সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যেত এই সাপ্তাহিক সৈনিক নামক পত্রিকায়। এই তমদ্দুন মজলিসের আয়োজনে একটা সেমিনার এবং একটা বই অথবা একটা পুস্তিকা আসে। সেই পুস্তিকাটার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু। এটা তমদ্দুন মজলিসের একটা পুস্তিকা, যেই পুস্তিকাটা রচনা করছিলেন 3 জন। নাম্বার 1 আবুল কাশেম, নাম্বার 2 কাজী মোতাহের, নাম্বার 3 আবুল মনসুর আহমেদ। ওকে, তাহলে এই 3 জন মিলে তারা কি করলেন? তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এটার রচনা করলেন এই পুস্তিকাটার। এখন তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ো যে ভাষা আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত সর্বপ্রথম সংগঠনের নাম কি? ওকে, আমি কিছু প্রশ্ন করব এখন। ভাষা আন্দোলনের সপক্ষে সর্বপ্রথম সংগঠিত সংগঠনের নাম কি? দ্রুত একটু কমেন্ট সেকশনে অ্যাক্টিভ হয়ে যাও তোমরা। ভেরি গুড, টিএম বা তমদ্দুন মজলিস। এস এম সুহেল আহমেদ, ঠিক আছে, এস এম সুহেল আহমেদ বলছে ভাইয়া সব লাইনই তো দাগানো, তাহলে সবকিছুই কি পড়বো? যেগুলা দাগানো সেগুলো তোমার পড়তে হবে, কষ্ট করতে হবে। তুমি যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পেতে চাও তাহলে তোমার কিছু না কিছু তো পড়তে হবে ভাই। এই পড়াটারও আমি কমাই দিয়ে দাগায় আনলাম, তারপরও তোমার মন ভরতেছে না, এটা তো আসলে খুবই মানে কি বলবো আসলে, আহ আমি খুবই এটা আসলে অসন্তুষ্ট হওয়ার মতো একটা কথা, বুঝতে পারছো? যে একটু পড়া দেখেই তুমি একদম ভয়ে নীল হয়ে গেছো। ভয় কাবু হওয়া যাবে না, সাহস সহকারে পড়তে হবে, বুঝতে পারছো? আমরা পারবো ইনশাল্লাহ, এই সাহসটা নিয়ে এসে আমাদের পড়তে হবে। ওকে, আচ্ছা, তমদ্দুন মজলিসটা আমরা এখানে দেখলাম। ওকে, এখন তোমরা আমাকে জানাও যে তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠার তারিখটা কবে? তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠার তারিখটা কবে জানাও। দাগানো লাইনগুলো পড়তে হবে আমাদের অবশ্যই, এবং সঙ্গে সকল এমসিকিউ আমাদের পড়তে হবে, ঠিক আছে? সকল এমসিকিউ পড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাকে জানাও যে তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠার তারিখ কবে? ভেরি গুড, 2রা সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন, তমদ্দুন মজলিসের সাপ্তাহিক দৈনিক বা সরি তাদের মুখপত্র পত্রিকাটার নাম কি? এটা একটু জানাও কমেন্ট সেকশনে। তমদ্দুন মজলিসের মুখপত্র পত্রিকাটার নাম কি ছিল? ওকে, এরপরে খেয়াল করো, আমরা পড়লাম তমদ্দুন মজলিস, এরপরে একটা আমাদের পরিষদ আছে যেটার নাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা সংগঠন যেটার যেটার আহ্বায়ক ছিলেন নুরু। আমরা সংক্ষেপে মনে রাখবো নুরু, ঠিক আছে? নুরুর কথা মনে রাখবো, তার নাম হচ্ছে নুরুল হক ভুইয়া, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন এটা কেন বললাম?
কারণ এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে আরো দুইটা সংগঠন কিন্তু আছে, আমরা একটু পরে দেখব। একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর একটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, একটু পরে আসতেছি আমি। ওকে, তো এই যে আমাদের বাংলা ভাষাটা রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়া উচিত, এই ব্যাপারটা নিয়ে সর্বপ্রথম সোচ্চার হলেন কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি 1948 সালে পাকিস্তানের গণপরিষদে দাঁড়ায় বলেন যে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হোক। ভেরি গুড। আমাদের তমদ্দুন মজলিসের মুখপত্র পত্রিকা হচ্ছে সাপ্তাহিক সৈনিক। ভেরি গুড। এখন কথা কি জানো, গণপরিষদ মানে কি আমাদের বোঝা উচিত? যদি সংবিধান রচনার আগে যাহাই ছিল গণপরিষদ, সংবিধান রচনার পরে তাহাই হয়ে যায় জাতীয় পরিষদ। বুঝতে পারছো জিনিসটা? তাহলে গণপরিষদের কাজ কি? গণপরিষদের কাজ হচ্ছে সংবিধান রচনা করা, গণপরিষদের অন্যতম একটা দায়িত্ব। এবং সংবিধান রচনার আগে দেশ পরিচালনা করার জন্য শাসনতন্ত্র প্রণয়ন করাটাও গণপরিষদের একটা দায়িত্ব। এটা যেন মনে থাকে, এজন্য আমি বলছি গণপরিষদে তিনি এই সোচ্চার হন। এরপরে দেখো, এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এখন চলে আসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার সভাপতি ছিলেন কামরাঙ্গা। কে ছিলেন? কামরাঙ্গা। কামরাঙ্গা না, অ্যাকচুয়ালি কামরুদ্দিন আহমেদ। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি। এখন তোমরাই আমাকে কমেন্টে জানাও, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? এটা একটু আমাকে বলো। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? গণপরিষদটা আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, সংবিধান রচনার আগে জাতীয় সংসদ বা জাতীয় পরিষদের অপোজিটে বা জাতীয় সংসদের পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে গণপরিষদ। আর সংবিধান রচনা করার পরে গণপরিষদের নাম হয় জাতীয় পরিষদ। ক্লিয়ার? ভেরি গুড। নুরুল হক ভূঁইয়া ছিলেন আমাদের কিসের? আমাদের যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল সেটার আহ্বায়ক ছিলেন আমাদের নুরুল হক ভূঁইয়া। ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, আমরা 1952 সালের পরে ভাষা দিবস হিসেবে পালন করে থাকি 21শে ফেব্রুয়ারিকে, কিন্তু 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালিত হইতো 11ই মার্চ। কারণ এই দিন কি হয়েছিল? একটা হরতাল পালন হয়েছিল বাংলা ভাষার পক্ষে, বিক্ষোভ কর্মসূচি চালু হয়েছিল, সেখানে কিছু মানুষ মারা যান, শহীদ হন। তো এই জন্য 11ই মার্চ হচ্ছে ভাষা দিবস হিসেবে ওই সময় পালন করা হতো। ওকে, এরপরে দেখো, 1948 সালে দুইটা বোম পড়ছে। ঠিক আছে, যেমন হিরোশিমা আর নাগাসাকিতে বোম পড়ছে না, লিটল বয় আর ফ্যাটম্যান, এমনি পুরো পাকিস্তানের উপর দুইটা বোম পড়ছিল। একটা বোম পড়ছে 21শে মার্চ, আর একটা বোম পড়ছে 24 মার্চ। কি বোম ফালাইছে? বোম ফালাইছেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে এসে বলল উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 21শে মার্চে বলছে রেসকোর্স ময়দানে, 24শে মার্চে বলছে কার্জন হলে। মাঝে মধ্যে ঢাকা ভার্সিটির কিছু পরীক্ষায় আসতে দেখা গেছে যে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে কত তারিখে ঘোষণা দেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা? উত্তর হবে 24শে মার্চ। বুঝতে পারছো? ওকে, এরপরে খেয়াল করো, তো এই যে আমাদের বাংলা ভাষার সপক্ষে এত আন্দোলন হচ্ছে, এই পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার বিপক্ষে কিছু কমিটি গঠন হয়েছিল। এদের মধ্যে একটা কমিটি পূর্ব বাংলা ভাষা কমিটি, যার সভাপতি ছিল মাওলানা আকরাম খা। ঠিক আছে, যার সভাপতি ছিল কে? যার সভাপতি ছিল কিন্তু মাওলানা আকরাম খা। ক্লিয়ার? তো খাজা নাজিমউদ্দিন, তো আসলে আমরা বলছিলাম যে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন। সেই খাজা নাজিমউদ্দিন 26 জানুয়ারি 1952 সালে একটা ঘোষণা দিছে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা একটু জেনে রাখলা, কারণ যেহেতু মোহাম্মদ আলী জিন্নাহর ব্যাপারটা আগে আসছে, খাজা নাজিমউদ্দিনের ব্যাপারটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার জিনিসটা? এখন তোমরা একটু আমাকে জানাও যে তমদ্দুন মজলিসের যে একটা পুস্তিকা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা রচয়িতা 3 জন ছিল। সংক্ষেপে আমাকে জানাও রচয়িতা 3 জন কে কে ছিল? দ্রুত একটু জানাও। রচয়িতা 3 জনের নামটা একটু আমাকে জানাও। দ্রুত একটু জানাও আমাকে কমেন্ট সেকশনে। ওকে, ইয়েস, ভেরি গুড। আবুল কাশেম, কাজী মোতাহের এবং আবুল মনসুর। অস্থির। কে এম এ আবুল কাশেম, কাজী মোতাহের, আর হচ্ছে কে? আর হচ্ছে আবুল মনসুর আহমেদ। ভেরি গুড। এই 3 জন হচ্ছে আমাদের পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সেটার এই পুস্তকটার রচয়িতা। এখন তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে আমরা কাকে পালন করতাম, কত তারিখকে পালন করতাম, এটা একটু জানাও কমেন্টে দ্রুত। ওকে,
আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, খাজা নাজিমুদ্দিন কথাটা বলছে ২৬ জানুয়ারি ১৯৫২ সালে। এখন আমার সারা দেশে একদম আগুন লেগে গেল। সারা দেশে যেহেতু আগুন লেগে গেল, সারা দেশব্যাপী অথবা সারা দেশের সব মানুষকে সংগঠিত করার জন্য গঠিত হলো একটা পরিষদ। তার নাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা এখন বাদ। এখন তোমরা আমাকে বলবা, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটার সভাপতি কে ছিল? এটা একটু জানাও আমাকে কমেন্ট সেকশনে। ওকে? ওকে, ফাইন। ভেরি গুড। ওকে। তারপর একটু খেয়াল করো। আমাদের যে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২, এই ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে বাংলা তারিখটা কত ছিল? ৮ ফাল্গুন ১৩৫৮। এটা ছিল হচ্ছে বাংলা তারিখ। ওকে? ভাষা আন্দোলন সংগঠিত হয় বৃহস্পতিবার, বাংলাটা ছিল ৮ ফাল্গুন ১৩৫৮। কখনো, কখনো বাংলা সালটা বা বাংলা তারিখটা আসতে দেখা যায়। বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় এগুলো মেইনলি বেশি আসে। মনে রাখবা, মেডিকেল টেস্ট কিংবা এডমিশন ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আ তারিখ থেকে প্রশ্ন তুলনামূলক অনেক কম আসে। সংখ্যাগত প্রশ্ন আসে না বললেই চলে। বেশিরভাগ নাম সংক্রান্ত প্রশ্ন আসে। এজন্য আমি নামগুলার দিকে দেখবা বেশি, বেশি এমফাসাইজ করতেছি। তোমাদের বারবার প্রশ্ন করতেছে এগুলা। ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ হলেন কিশোর ওহিউল্লাহ। তখন তার বয়স ছিল ৮ অথবা ৯ বছর। বছর দরকার নাই। জাস্ট নামটা আমাদের দরকার, যে নাম হচ্ছে কিশোর ওহিউল্লাহ। ভেরি গুড। কমেন্ট করছে কামরাঙ্গা। কামরুদ্দিন আহমেদ। সে ছিল হচ্ছে সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের। এবার আসো। তো ভাষা আন্দোলন যখন হয়ে গেল, তখন পাকিস্তান বাধ্য হলো বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি বাংলাদেশ পাইছে হচ্ছে পাকিস্তান গণপরিষদ থেকে। সেই স্বীকৃতি দিয়েছে ৯ মে ১৯৫৪। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সর্বপ্রথম কবে বাংলা ভাষা স্বীকৃতি পায়? সেটা হবে অ্যান্সার ১৯৫৪ সালে। কে দিছে? পাকিস্তান গণপরিষদ। কারণ তখনও ১৯৫৬ সাল তো আসে নাই। তখনও তো সংবিধান রচিত হয় নাই। সো জাতীয় পরিষদ কোত্থেকে আসবে? সো আমাদের ৯ মে ১৯৫৪ সালে পাকিস্তানের গণপরিষদ বাংলা ভাষাটাকে মূলত স্বীকৃতি দেয়। ওকে। তারপরে দেখো, আমাদের ১৯৫৬ সালের ২৩শে মার্চে পাকিস্তানের যে সংবিধানটা হয়, সেই সংবিধানে কিন্তু পূর্ববঙ্গের নামটা পরিবর্তিত হয়ে যায় পূর্ব পাকিস্তান। তার মানে আগে ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ববঙ্গ নামেই এলাকাটা পরিচিত ছিল। কিন্তু সরকারিভাবে পূর্ব পাকিস্তান নাম হয় কবে? ১৯৫৬ সালের ২৩শে মার্চ, অর্থাৎ সংবিধান রচনা করার পরে। ওকে। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারবা যে ভাষা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদের নাম কি? এটা একটু জানাইতে পারো কমেন্ট সেকশনে। ওকে। তারপরে একটু খেয়াল করো। এই যে পাকিস্তানের জাতীয় পরিষদ পরে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কবে? ১৬ই ফেব্রুয়ারি ১৯৫৬ সালে। খেয়াল করছো জিনিসটা? সো গণপরিষদ ৯ মে ১৯৫৪ আর জাতীয় পরিষদ ১৬ই ফেব্রুয়ারি ১৯৫৬ সালে। এটা যেন আমাদের মনে থাকে। ভেরি গুড। ওহিউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা প্রদান করছেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের অধ্যাপক ছিলেন? একটু জানাও কমেন্টে। এখন ২১শে ফেব্রুয়ারি কয়েকজন শহীদ আছেন, শহীদদের নিয়ে আমাদের একটু পড়তে হবে। যেমন আব্দুস সালাম, তার এলাকা ছিল হচ্ছে ফেনী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মানে ফেনী, সালামনগর ফেনী এলাকা তার নাম অনুসারে করা হয়। আচ্ছা, তো আব্দুস সালাম, আব্দুল জব্বার, আব্দুল আউয়াল, এই নামগুলো একটু দেখে রাখবা। এই নামগুলো হচ্ছে ভাষা শহীদদের নাম। আবুল বরকত। তো আবুল বরকত আমাদের ভাষা আন্দোলনে নিহত একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যিনি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত ছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা জানি কেন্দ্রীয় যে শহীদ মিনার, যেটা ঢাকা মেডিকেল কলেজ আউটডোরের পাশেই অবস্থিত, সেটার ভাস্কর ছিলেন হামিদুর রহমান। তাকে সাহায্য করছেন নভেরা আহমেদ। তো সেই কেন্দ্রীয় শহীদ মিনারটার উদ্বোধন করছিল আবুল বরকতের মা হাসিনা বেগম। ক্লিয়ার জিনিসটা? বুঝছো? ওকে। রফিক উদ্দিন আহমেদ, তার ভার্সিটি ছিল জগন্নাথ ভার্সিটি, অর্থাৎ আগে এটা জগন্নাথ কলেজ নামে মূলত পরিচিত ছিল। শফিউর রহমান, কিশোর রহিউল্লাহ সর্বকনিষ্ঠ ভাষা শহীদ। আর প্রথম ভাষা শহীদ হচ্ছেন রফিক উদ্দিন আহমেদ। মনে থাকবে জিনিসটা? প্রথম ভাষা শহীদ কে? রফিক উদ্দিন আহমেদ। ভেরি গুড। তাহলে ভাষা শহীদ থেকে আমাদের একটা প্রশ্ন এরকম আসতে পারে, কিরকম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাষা শহীদের নাম কি? কমেন্ট সেকশনে একটু জানাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমাদের ভাষা শহীদের নাম কি? এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে? আচ্ছা। এবার দেখো, ভাষা আন্দোলনে নিহত নারীদের মধ্যে, মানে ভাষা আন্দোলনে নারীদের মধ্যে কারা, কারা ছিলেন? শামসুন নাহার, রওশন আরা বাচ্চু, মমতাজ বেগম, এরা ছিলেন নারী ভাষা আন্দোলনে নারী ছিলেন এরা। তারা মারা যান নাই, ভাষা শহীদ হন নাই, বাট তারা সক্রিয় অংশগ্রহণ করছিল ভাষা আন্দোলনের সময়।
আচ্ছা, তো আবুল বরকতের নামে একটা আবুল বরকত স্মৃতি জাদুঘরও আছে, যে আবুল বরকত স্মৃতি জাদুঘর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে অবস্থিত। আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে ছাত্রাবাস ডাক্তার ফজল রাব্বি হল, সেই ফজল রাব্বি হল থেকে একটু বুয়েটের দিকে আগালে, ঠিক আছে, জায়গাটা হচ্ছে পলাশী। ওকে, তো পলাশীতে এসে সিরাজউদ্দৌলা যে এরকম ফাইট করছিল, ব্যাপারটা এরকম না, পলাশী নাম করা হয়েছে ওই জায়গাটার। তো পলাশীর একদম একটা কোনায় জহুরুল হক হল, আর তার পাশে আবুল বরকত স্মৃতি জাদুঘর, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ, ওকে। এবার আসো প্রথম শহীদ মিনার নিয়ে আমরা একটু পড়বো। এই প্রথম শহীদ মিনারটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে হয়েছিল, তৎকালীন সময়ে ছাত্রাবাসটা যেখানে ছিল সেই জায়গাটায়। তো এই প্রথম শহীদ মিনারটার নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ, এবং এটার নকশা আঁকেন কিন্তু বদরুল আলম। এখন এই যে শহীদ স্মৃতিস্তম্ভটা আছে, এই শহীদ স্মৃতিস্তম্ভ নকশা কে আঁকছেন? বদরুল আলম। এই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করছিলেন কে? উদ্বোধন করছিলেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান, বলা হয়ে থাকে মৌলভী মাহবুবুর রহমান। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, আর কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন কে করছিলেন? সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো দ্রুত। কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন কে করছিলেন? হ্যাঁ, জহুরুল হক হলে পূর্ব নাম ছিল ইকবাল হল। ভেরি গুড। আচ্ছা, ওকে ওকে, এটা একটু জানাও তো, যে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন কে করছিলেন, একটু জানাও দ্রুত। আবুল বরকতের মা হাসিনা বেগম। ভেরি গুড। আচ্ছা, ওকে। শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান, তিনি শহীদ স্মৃতিস্তম্ভ যেটা ছিল প্রথম শহীদ মিনার, সেটা উদ্বোধন করছেন। তো মোদের গরব এটা স্থাপিত হয় বাংলা একাডেমিতে, এবং এই মোদের গরবের ভাস্কর ছিলেন অখিল পাল। এটা বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত একটা ভাস্কর্য। আমাদের অমর একুশে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে। আমরা জাবিতে যাব, কোথায় যাব? জাবিতে যাব। তাহলে জাবিতে যাব দিয়ে মনে রাখবো কি? জাহানারা পারভিনের ভাস্কর্য হচ্ছে আমাদের অমর একুশে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কিছু ভাস্কর্য, আরো ইম্পর্টেন্ট কিছু ভাস্কর্য আছে, যেমন ঢাকার পরিবাগে যখন তোমরা আসবা, দেখবা জননী ও গর্বিত বর্ণমালা, একটা মায়ের মূর্তি, তারপর তার কোলে হচ্ছে একটা ছেলে, বুঝতে পারছো? এরকম একটা ভাস্কর্য, জননী ও গর্বিত বর্ণমালা, তার আশপাশ দিয়ে বাংলা কিছু লেটার দেয়া, বর্ণমালা দেয়া আছে। তো এই ভাস্কর্যের স্থপতি হচ্ছে মৃণাল হক। কিভাবে মনে রাখবো? ওই মায়ের কোলে যে ছেলেটা আছে, সেই ছেলেটা মরে গেছে, মরা ছেলেকে কোলে নিয়ে সে এরকম দাঁড়ায় আছে, ওই জন্য মরে গেছে মৃণাল হক। ঢাকার পরিবাগে অবস্থিত আমাদের এই ভাস্কর্যটা, চরণী ও গর্বিত বর্ণমালা। ওকে, এবার দেখো সর্বোচ্চ শহীদ মিনার, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, সেটার স্থপতি হচ্ছে রবিউল হুসাইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনারটা, রতে রাজশাহী রতে বশির, মুর্তজা বশিরের শহীদ মিনারটা কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তাহলে এখন অনেকগুলো প্রশ্ন জমা পড়ে গেল আমাদের, আমরা দ্রুত এগুলো একটু কমেন্ট করব। প্রথম প্রশ্ন আমার, সেটা হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো গিয়ে সর্বপ্রথম যে শহীদ মিনার, সেই শহীদ মিনারের নকশা অঙ্কন কে করেন? সেই শহীদ মিনারের নকশাটা কে আঁকছেন? এটা একটু আমাকে আগে কমেন্ট সেকশনে জানাও। প্রথম শহীদ মিনারের নকশাটা কে আঁকছেন? আচ্ছা, হ্যাঁ, হাসিনা কমেন্ট করতে গিয়ে হাসু আপা অনেকে কমেন্ট করেছো, তোমাদের প্রতি শুভকামনা, ঠিক আছে? আচ্ছা, তোমাদের বন্ধুরাই তোমাদের দেখে নিবে। আচ্ছা, যাই হোক, বদরুল আলম, ভেরি গুড। তো বদরুল আলম ছিলেন নকশাকার। এবার তুমি আমাকে জানাও, জননী ও গর্বিত বর্ণমালা এটার ভাস্কর কে? জননী ও গর্বিত বর্ণমালা এটার ভাস্কর কে? ঠিক আছে, জননী ও গর্বিত বর্ণমালা এটার ভাস্কর কে? মৃণাল হক, মরে গেছে যে ছেলেটা, বলছিলাম না? ওকে, এবার তুমি আমাকে বলো, অমর একুশে ভাস্কর্য কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এই মাঝখান দিয়ে জাহানারা পারভিন করতে এলো, হ্যাঁ? জ্ঞান থ্রাইভ, নামটা তো ঠিক আছে জ্ঞান থ্রাইভ, কিন্তু জ্ঞান কই? এই মৃণাল হক বললাম না একটু? মৃণাল হক। ওকে, মনে থাকবে? ইয়েস। তাহলে অমর একুশে ভাস্কর্যটা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে অবস্থিত, জাহানারা পারভিন হচ্ছে এটা নির্মাতা বা ভাস্কর। সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতিকে আমাকে জানাও, সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতিকে? সর্বোচ্চ শহীদ মিনারের স্থপতিকে? ইয়েস, রবিউল হোসেন। ভেরি গুড, ভেরি গুড। ওকে, লাস্ট কোয়েশ্চেন এখান থেকে আমার, সেটা হচ্ছে কি, শহীদ স্মৃতিস্তম্ভ বা প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে? তার নামটা বলো, অথবা সেই ভাষা শহীদের নামটা বলো, কে উদ্বোধন করছেন, কার সাথে জড়িত এটা?
মৌলভী মাহবুবুর রহমান, ভেরি গুড, অস্থির। তিনি ছিলেন শহীদ শফিউরের পিতা, রাইট? সহজ লাগতেছে তো? পড়াগুলো মুখস্থ হইতেছে, মাথার মধ্যে ঢুকতেছে কিনা আমাকে একটু জানাও কমেন্টে। এবার আমরা চলে আসবো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এই কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন কে করছেন আমরা জানি, আবুল বরকতের মা হাসিনা বেগম। এটার ভাস্কর ছিলেন হামিদুর রহমান, তাকে সাহায্য করেন নভেরা আহমেদ। তো এই শহীদ মিনার নিয়ে একটা কবিতা আছে, যে কবিতার নাম স্মৃতিস্তম্ভ। এইটার কবিতার রচয়িতা হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে, মনে থাকবে। স্মৃতিস্তম্ভ, এই কবিতার কবিকে আলাউদ্দিন আল আজাদ। জহির রায়হানের জীবন থেকে নেয়া, এটা হচ্ছে একটা চলচ্চিত্র। ওকে, এবার তোমরা একটু আমাকে বলো তো কমেন্টে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল? দেখি কয়জন কারেক্ট আনসার দিতে পারো। এটা তো একদম প্রাগৈতিহাসিক কাল থেকে টেনে টেনে এনে ভাইয়া জিজ্ঞাসা করলো, অনেক আগে পড়াইছি তাই না? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল? একটু আমাকে জানাও। ইয়েস, কাজী গোলাম মাহবুব, অস্থির, ভেরি গুড, ভেরি গুড, কাজী গোলাম মাহবুব। ওকে, ভেরি গুড, ইয়েস, পারছি আমরা, অস্থির। এবার আসো, ভাষা আন্দোলন ভিত্তিক শিল্পকর্মগুলো আমরা এখন একটু দেখব। যেমন 21-এর প্রথম কবিতা হচ্ছে কোনটা? কাঁদতে আসেনি ভুলের মাসুল দিতে এসেছি, না, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ঠিক আছে। তো এই কবিতার কবি ছিলেন মাহবুবুল আলম চৌধুরী। নাম কি তার? মাহবুবুল আলম চৌধুরী। আর 21-এর প্রথম নাটক ছিল কবর, যে নাটকটার রচয়িতা ছিলেন মুনির চৌধুরী। তিনি জেলে বসেই কিন্তু এই নাটকটা মঞ্চস্থ করছিলেন। 21-এর প্রথম উপন্যাস ছিল আরেক ফাল্গুন, কারণ আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি 1952 সালে সেই দিনটা ছিল 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। আমরা একটু আগে পড়ে আসছি সেটা। সেই আরেক ফাল্গুনের রচয়িতাও কিন্তু ছিলেন জহির রায়হান। এবং 21-এর প্রথম সংকলন। সংকলন বলতে আসলে আমরা কি বুঝাই? সংকলন মানে অনেকগুলা গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ এনে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা। সো এটা সংকলক ছিলেন হাসান হাফিজুর রহমান, যার নাম ছিল 21শে ফেব্রুয়ারি। মনে রাখবা যে হাসান হাফিজুর রহমান কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংকলন, এটারও রচয়িতা বা সংকলক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংকলন, এটার রচয়িতাও কিন্তু আমাদের হাসান হাফিজুর রহমান, মনে থাকবে। এবার দেখো 21-এর প্রথম গান, প্রথম গান কখনোই ভোলা যাবে না, ভুলবো না ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, যেটার গীতিকার কিন্তু ছিলেন গা 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 গাজীউল হক, মনে থাকবে। তাহলে 21-এর প্রথম গানের গীতিকার কে ছিলেন? গা 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 গাজীউল হক। এবার তোমরা বলো 21-এর যে প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটার কবি কে ছিলেন? এটা একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে। ভাইয়া এটাতে হেডিং এ হাইলাইট করা মানে হ্যাঁ, এটা সবগুলা ইম্পর্টেন্ট, এজন্য ভাইয়া সবগুলা ধরে ধরে পড়াচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করতেছো কিনা আমি জানি না, আমি সব কয়টা হাইলাইটেড লাইন কিন্তু তোমাদের পড়াই দিচ্ছি। যাই তোমাদের পড়া লাগবে বই থেকে তাহাই পড়াই দিচ্ছি। তারপরও যদি তোমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখে বলো কোত্থেকে প্রশ্নটা আসলো, তাহলে তো হবে না ভাই, ঠিক আছে। প্রশ্ন দেখবা এই পড়ার মধ্যে থেকে কমন পড়ছে, এমসিকিউ যেগুলো পড়বা সেখান থেকে কমন পড়ছো। সো প্লিজ প্রশ্ন দেখে এসে ভাইয়া বলো না ভাইয়া খুব কঠিন হয়েছে আপনি জানেন, এইসব কথা যেন না শুনি, ঠিক আছে। সব পারার মধ্যে 7 থেকে 8টা 9টা প্রশ্ন ইজিলি চলে আসে আমাদের সাধারণ জ্ঞানে, ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, পড়তে থাকি আমরা। ওকে, ওকে, মনে যেন থাকে। সব কয়টা লাইন পড়াই দিচ্ছি, মুখস্থ করাই দিচ্ছি, প্রশ্ন করায় পড়াই দিচ্ছি, মনে যেন থাকে। ওকে, হ্যাঁ, কয়েকটা আনকমন থাকবে। আমি তো বলছি যে ডেইলি এক্সামের যে প্রশ্নগুলো আছে, রিভিউ এক্সামের প্রশ্ন যেগুলো আছে, সেগুলো কিন্তু প্লিজ তোমরা সলভ কইরো। ঠিক আছে? যদি কোনো আনকমন প্রশ্ন থাকে সেটা বইয়ের মধ্যে নোট করে রাখো। কারণ সেগুলো ইম্পোর্টেন্ট। এজন্যই দেয়া হইছে পরীক্ষাতে। ওকে? সবকিছু মিলেমিশে আমাদের দারুণ একটা প্রিপারেশন নিতে হবে। কথা হচ্ছে এটা। ওকে, চলো। তাহলে দেখো এই যে 21-এর মাহবুবুল আলম চৌধুরী 21-এর প্রথম কবিতা রচয়িতা। আর 21-এর প্রথম গান ভুলবো না ভুলবো না, যেটা গা 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 গাজীউল হক, মনে যেন থাকে। 21-এর প্রথম চলচ্চিত্র ছিল জীবন থেকে নেয়া, পরিচালক ছিলেন জহির রায়হান। আর এখানে দুইটা গান ছিল, আমার সোনার বাংলা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। সর্বপ্রথম এই চলচ্চিত্রেই গান দুইটা মূলত গাওয়া হয়। কোন এক মাকে, এই কবিতার রচয়িতা ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ, ঠিক আছে, আবু জাফর ওবায়দুল্লাহ। ওকে, কোন এক মাকে, আবু জাফর ওবায়দুল্লাহ। স্মৃতিস্তম্ভ কবিতাটার কবিকে একটু বলো তো, স্মৃতিস্তম্ভ কবিতাটার কবিকে দ্রুত একটু জানাও তো কমেন্টে। স্মৃতিস্তম্ভ কবিতাটির কবি
মেহেদী হাসান রাফি, কত কিছুই যে পড়ি ভাই, কিন্তু সবকিছু মনে থাকে না। তোমার মতোই সবাই সবকিছুই কত কিছুই পড়তেছে, সবাই সবকিছুই ভুলে যাচ্ছে, আবার সবাই সবকিছু রিভিশন দিচ্ছে। এই যে সবাই সবকিছু ভুলে গেল, তাদের মধ্যে যারা ভুলগুলা শুধরানোর জন্য বারবার রিভিশন দিবে, বারবার প্রশ্নগুলো সলভ করবে, পড়তে গেলে যাদের বিরক্তি আসলেও পড়ায় যারা বসে থাকবে, দিন শেষে সেই লাখখানেক পরীক্ষার্থীর মধ্যে গুটি কয়েক ৫,০০০-এর চাইতে অল্প কিছু বেশি সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে, বাকি ৯৫,০০০-এর চান্স হবে না। ক্লিয়ার? সো ৫,০০০-এর মধ্যে তুমি যদি ঢুকতে চাও, তাহলে হতাশ না হয়ে দ্রুত পড়াশোনাটা ভালো মতো শুরু করে দিতে হবে। বুঝতে পারছেন? তো এই পড়াশোনা করে আসলে সত্যি কথা বলতে কতটুকু পড়লে আমাদের স্বপ্নটা পূরণ হবে, কতটুকু পড়লে আমরা ঢাকা মেডিকেল কলেজে আসতে পারবো, সরকারি মেডিকেলে চান্স পাবো, ৫,০০০ এর চাইতে কিছু সংখ্যক বেশি লিস্টে আমরা ঢুকতে পারবো, এর উপর আসলে অনেক কিছু নির্ভর করে। নাম্বার 1, তুমি কতখানি পরিশ্রম করতেছো। নাম্বার 2, তুমি কতখানি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছো, আল্লাহর কাছে চাইতেছো। নাম্বার 3, আল্লাহ তোমার তাকদিরে কি লিখে রাখছেন। ওকে? সো এই ৩টা ফ্যাক্টর যখন মানে খাপে খাপ মিলে যাবে, তখন দেখা যাবে তুমি এই লিস্টে ঢুকে গেছো। সো নাম্বার 1, তুমি পরিশ্রমই করলে না ঠিকমতো। বাকি ২টা তো গুড়ে বালি। বাকি ২টা তোমার আসলে হবে না। ক্লিয়ার? বাকি ২টা কিন্তু হবে না। বুঝতে পারছেন জিনিসটা? সো পড়তে হবে আমাদের। পারবো কিনা ইনশাআল্লাহ? পারার তো কথা, তাই না? ইনশাআল্লাহ পারবো আমরা। চেষ্টা করতে থাকি না ভাই। পরে যা হওয়ার হবে। এত ভয় পেয়ে কোনো লাভ আছে? পড়তে থাকতে হবে। ওকে। এবার আসো ২১ এর ১ম চলচ্চিত্র আমরা এটা দেখলাম। আর স্মৃতিস্তম্ভ কবিতাটা ছিলেন এ কিউব, আলাউদ্দিন আল আজাদ, রাইট? ওকে। এবার আসো চলচ্চিত্র আমরা কিছু দেখব, যেমন ফাগুন হাওয়ায়, এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন তৌকির আহমেদ। আরেকটা চলচ্চিত্র হচ্ছে বাংলা। আসলে এই চলচ্চিত্রটা কিন্তু ৬৯ এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত। এই বাংলার পরিচালক ছিলেন খোকন। সো মনে রাখবা, খোকনের বাংলা। কার বাংলা? খোকনের বাংলা। এবং এটা যেই উপন্যাস অবলম্বনে হয়েছিল সেটা ছিল ওঙ্কার উপন্যাস। ঔপন্যাসিকের নাম ছিল কি? আহমদ ছফা। খুবই ইম্পর্টেন্ট। ওকে। আহমেদ ছফার আরো কিছু ইম্পর্টেন্ট বই আছে, যেমন গাভী বৃত্তান্ত আছে, তারপরে কি বলে, তারপরে কোনটা জানি, যদ্যপি আমার গুরু, এরকম একটা বই আছে। তো যদ্যপি আমার গুরু বইটা পড়বা তোমরা, পরে চান্স পাওয়ার পরে পড়বা। ওকে। আহমেদ ছফার ওঙ্কার উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটা নির্মিত। ২১ এর প্রথম প্রভাত ফেরির গান ছিল মৃত্যুকে যারা তুচ্ছ করিল। সো তোমার প্রশ্নে জিজ্ঞাসা করলো যে ২১ এর প্রথম প্রভাত ফেরির গান কোনটা, তুমি বললা যে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। উত্তর কিন্তু এটা না, উত্তর হবে মৃত্যুকে যারা তুচ্ছ করিল। এটা হচ্ছে ২১ এর প্রথম কি গান? প্রভাত ফেরির গান। মনে থাকতে হবে এটা আমাদের। ওকে। তাহলে তোমরা একটু আমাকে বলো যে এই ওঙ্কার ঔপন্যাসিকের নাম কি? ওঙ্কার উপন্যাসের ঔপন্যাসিকের নাম কি? একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। ওকে? আচ্ছা, ভেরি গুড। এই তো রাফি, হতাশ হইনি ভাই, বাট ভুলগুলো থেকে শিখছি। এটা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের মনে থাকতে হবে। ওকে। আহমেদ ছফা, ভেরি গুড। এবার তোমরা একটু আমাকে বলো, আমাদের এই যে বাংলা চলচ্চিত্র যেটা ওঙ্কার উপন্যাস অবলম্বনে ছিল, সেটার পরিচালক কে ছিলেন? এটা একটু আমাকে জানাও কমেন্টে। এবার আসো, ভাষা আন্দোলন ভিত্তিক কিছু বিখ্যাত গান আছে, যেমন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। এই গানের গীতিকার ছিলেন আব্দুল গাফফার চৌধুরী। প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার কিন্তু আলতাফ মাহমুদ। সো এই দুইটাই ইম্পর্টেন্ট তথ্য আমাদের। প্রথম সুরকার কে ছিলেন? আব্দুল লতিফ, বর্তমান হচ্ছেন আলতাফ মাহমুদ। রক্তে আমার আবার প্রলয় দোলা, আলতাফ মাহমুদের সুরকার, আব্দুল গাফফার হচ্ছে এটার গীতিকার। ওকে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, কাইরা, কাইরা আব্দুল লতিফ, কাইরা আব্দুল লতিফ, মনে যেন থাকে, কাইরা কে? আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, আব্দুল লতিফ গীতিকার এবং হচ্ছে সুরকার। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, যেমন সালাম সালাম হাজার সালাম, সালাম দিছে, গীতিকার ছিলেন ফজলে খুদা, শিল্পী ছিলেন আব্দুল জব্বার। এগুলো টুকটাক একটু দেখে রাখবা, দেখবা অপশন দেখলে অনেক কিছুই মনে পড়বে আমাদের। জনতার সংগ্রাম চলবেই, জনতার বরগুজো, সিকান্দার আবু জাফরের বরগুজো। একসাথে মনে রাখবা, জনতা জাফর, জনতা জাফর, এভাবে মনে রাখবা। ঠিক আছে? আমার মনে হয় কি জানো, যারা ঠিকমতো মানচিত্র ব্যাচের ক্লাসগুলো সবগুলো করতেছো, ইনশাল্লাহ দিন শেষে এই পড়াগুলা তোমরা যখন পড়তে যাবা, পড়াগুলো কি সহজ লাগে না তোমাদের কাছে? কারণ আমরা তো RTDS এর বই ধরে ধরে পড়াচ্ছি, ক্লাসের মধ্যে নেমোনিক্স দিচ্ছি, ক্লাসের পড়া পড়াই দেওয়ার চেষ্টা করতেছি। এটা জিকের ক্ষেত্রে হচ্ছে, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে। সো আমি জানি না তোমরা কি উপকার পাচ্ছ কিনা, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের মতামতটা কি। আসলে আমরা তো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এন্ড থেকে, ইনশাল্লাহ। ওকে।
সো তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে মেইন কথা। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার মধ্যে আমরা এখন চলে আসবো। আমরা অলরেডি জানি স্মৃতিস্তম্ভ কবিতার কবি ছিলেন আলাউদ্দিন আল আজাদ, কোন এক মাকে আবু জাফর ওবায়দুল্লাহ, আমরা জানি। একুশের কবিতা, একুশের কবিতা, তো একুশের কবিতার কবি ছিলেন একজন অত্যন্ত বিখ্যাত কবি, তার নাম আল মাহমুদ। ঠিক আছে, এই যে আমি দুইটা লাইন এক্সট্রা বললাম, এটাই দেখবো পরীক্ষার সময় কানে বাজতেছে। তো একুশের কবিতার কবিকে বিখ্যাত কবি আল মাহমুদ। ওকে, শহীদ স্মরণে, এটা হচ্ছে মনিরুজ্জামান, এটা মনে রাখতে হবে। তো আমরা স্মরণ করি মনে মনে, তো শহীদ স্মরণে মনিরুজ্জামান। অমর একুশে, অমর একুশে, এটার কবি হচ্ছেন হাসান হাফিজুর রহমান। গোলমাল পাকেও না, অমর একুশে ভাস্কর্যের ভাস্কর হচ্ছেন জাহানারা পারভিন, আর অমর একুশে কবিতার কবি হচ্ছেন হাসান হাফিজুর রহমান। আচ্ছা, ভাষা আন্দোলনের যে প্রথম সংকলন ছিল, সেটার সংকলক কে ছিল? একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে। ওকে, এই জিনিসটা আমাকে একটু জানাও কমেন্ট সেকশনে। ওকে, দ্রুত একটু জানাও কমেন্ট সেকশনে। কিরে, ইয়েস, হাসান হাফিজুর রহমান। আমরা জানি যে মুক্তিযুদ্ধে যে সংকলনটা ছিল, সেটারও সংকলক ছিলেন কে? হাসান হাফিজুর রহমানই কিন্তু ছিল। ওকে, বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটার কবি ছিলেন শামসুর রাহমান, মনে রাখতে হবে। ওকে, আমরা যখন সাহিত্যের ক্লাস করব, তখন আরো কিছু সাহিত্য নিয়ে আলোচনা করব, সেখানে আমরা দেখব শামসুর রহমানের আরো কিছু কাব্য নিয়ে। ওকে, ঠিক আছে। এবার দেখো ভাষা আন্দোলন ভিত্তিক গল্প এবং উপন্যাসগুলো আমরা দেখব। আর্তনাদ, যে ব্যক্তি আর্তনাদ করবে, চিৎকার করবে, সে কি চুপ থাকতে পারবে? না, সে মৌন নয়। তো আর্তনাদ এবং মৌন নয়, এই দুইটা রচয়িতা হচ্ছেন শওকত ওসমান। নিরন্তর ঘণ্টাধ্বনি, এটা রচয়িতাকে সেলিনা হোসেন। নিরন্তর ঘণ্টাধ্বনি যাপিত জীবন, সেলিনা হোসেন। আর জহির রায়হানের আছে একুশের গল্প এবং সূর্যগ্রহণ। এখন চলো আমরা একটু নিজেদের পড়া নিজেরা যাচাই করি। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটার কবিকে দ্রুত বলো। বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা, এটার কবিকে দ্রুত একটু আমাকে বলো। ওকে, বর্ণমালা আমার বর্ণমালা, এটার কবিকে দ্রুত একটু আমাকে বলো। ইয়েস, শামসুর রাহমান, ভেরি গুড। এরপর তুমি আমাকে বলো যে শহীদ স্মরণে, এই কবিতার কবিকে? ভাইয়া, আমার আরটিডিএস এর বইটা নাই, তাহলে অন্য বই থেকে পড়লে কি হবে? অবশ্যই হবে। তুমি লেকচার দেখবা, লেকচার দেখে সেই অনুসারে তুমি অন্য বই থেকে পড়তে পারো, এবং অন্য বইয়ের সকল এমসিকিউ গুলো তুমি সলভ করে ফেলো, তাহলেই হবে। হ্যাঁ, মনিরুজ্জামান। এরপর তুমি আমাকে বলো যে সূর্যগ্রহণ, এই গল্প গ্রন্থের রচয়িতাকে? সূর্যগ্রহণ গল্পের রচয়িতাকে? সূর্যগ্রহণ গল্পের রচয়িতাকে? ইয়েস, জহির রায়হান। এবার তুমি আমাকে বলো যে ভাষা আন্দোলন নিয়ে পরিচালিত সর্বপ্রথম চলচ্চিত্রের নাম কি? ভাষা আন্দোলন নিয়ে পরিচালিত সর্বপ্রথম চলচ্চিত্রের নাম কি? ইয়েস, কোনটা? জীবন থেকে নেয়া। ভেরি গুড, ভেরি গুড। এবার তুমি আমাকে বলো, আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, এটার গীতিকার কে ছিলেন? ভেরি গুড, এটার গীতিকার কে ছিলেন? সিকান্দার আবু জাফর। অস্থির, অস্থির, এই তো আমরা পারতেছি আলহামদুলিল্লাহ। এরপরে যদি বলি মোদের গরব, এই ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? মোদের গরব ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? Yes, অখিল পাল। ভেরি গুড। এবার আসো, ভাষা আন্দোলনের বৈদেশিক স্বীকৃতি নিয়ে আমরা একটু পড়বো। আমাদের দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছে কোথায়? যুক্তরাজ্যের ওল্ড হ্যামে। কিন্তু যদি বলা হয় সরকারি অর্থায়নে প্রথম শহীদ মিনার কোথায় স্থাপিত হয়, সেটার অ্যান্সার হবে জাপানের টোকিওতে। আর মধ্যপ্রাচ্যে বা আরব বিশ্বে প্রথম শহীদ মিনার হয়েছে হচ্ছে ওমানে। মুসলিম দেশগুলোর মধ্যে নির্মিত প্রথম শহীদ মিনার কোথায়? ওমানে অবস্থিত। ওকে, আচ্ছা, তাহলে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় হয়েছে, বলো।
সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় স্থাপিত হলো? এরপরে দেখো দ্যাগ হ্যামারশল্ড। আমরা জানি জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশল্ড, যিনি বিমান দুর্ঘটনায় কিন্তু মারা যান এবং তিনি মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার নামে দ্যাগ হ্যামারশল্ড পদকও আছে, দ্যাগ হ্যামারশল্ড প্লাজাও আছে। সেখানে একটা শহীদ মিনার আছে, সেটার ভাস্কর ছিলেন মৃণাল হক। তাহলে খেয়াল করছো, ওই যে জননী গর্বিত বর্ণমালার যে ভাস্কর ছিলেন মৃণাল হক, তিনি কিন্তু দ্যাগ হ্যামারশল্ড প্লাজাতেও বানাই ফেলছেন মাতৃভাষা ভাস্কর্য। আমাদের এই ২১শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন প্রতিষ্ঠান? ইউনেস্কো। ইউনেস্কো কিন্তু শিক্ষা, তারপরে এডুকেশন, সায়েন্টিফিক এবং কালচারাল, এই তিনটা দিক নিয়ে মূলত তারা আলোচনা করে। ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর তারা আমাদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি কিন্তু তারা দিছিল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বেগুন বাগিচায় অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু বেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মনে যেন থাকে। তোমরা জানো যে জাতিসংঘের কিছু শান্তি রক্ষা কমিশন আছে, পিস কিপিং কমিশন। ঠিক আছে, পিস কিপিং কমিশন। ওকে, পিস কিপিং কমিশন। সো এই জাতিসংঘের যেই পিস কিপিং কমিশন আছে, এই পিস কিপিং কমিশন থেকে কিন্তু বিভিন্ন দেশের সেনাবাহিনীরা অংশগ্রহণ করে, বাংলাদেশের সেনাবাহিনীরা অংশগ্রহণ করে সিয়েরা লিওনে গিয়েছিল এবং সেখানে তারা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছিল। তার সম্মানার্থে সিয়েরা লিওন বাংলাটাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল। ক্লিয়ার জিনিসটা? ইয়েস। ওকে, ফাইন। তাহলে এখন সবাই একটু বলো তো, কমেন্টে চলে আসো যে দ্যাগ হ্যামারশল্ড যে প্লাজা, কি বলে, দ্যাগ হ্যামারশল্ড প্লাজাটায় মাতৃভাষা ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন, এটা একটু আমাকে জানাও কমেন্ট সেকশনে। আচ্ছা, ঠিক আছে। একজন বলছে হচ্ছে সেগুন বাগিচা, না এটা তো সেগুন না, এটা তো বেগুনই হবে। হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমাকে কারেক্ট করে দিয়ে বললো এটা সেগুন হবে না রে ভাই, এটা বেগুনই থাকবে। ওকে, ইয়েস, মৃণাল হক, ভেরি গুড, ভেরি গুড, মৃণাল হক, অস্থির। এবার আসো, আমরা ভাষা আন্দোলনের ব্যাপারগুলো মোটামুটি শেষ করলাম। তাহলে ভাষা আন্দোলনে অসংখ্য এমসিকিউ আছে। ঠিক আছে, সো আমি ক্লাসে মনে হয় অলরেডি ১০০-১০০-র উপরে মনে হয় প্রশ্ন জিজ্ঞেস করে ফেলছি, রাইট? সো ভাষা আন্দোলনটা আমরা আশা করি ভাজা ভাজা হয়ে গেল। সার্ফ এক্সেল হলো কিনা আমার একটু জানাও কমেন্টে। চলো, আমরা এখন পাকিস্তানি শাসক বর্গ নিয়ে আলোচনা করব আবার নতুন করে। এখানে আমাদের যেটা পড়তে হবে, আমি বলি, এখানে আমাদের পড়তে হবে মেইনলি যে ভাষা আন্দোলনের সময়, এখানে পড়তে হবে যে ভাষা আন্দোলনের সময় আমাদের পাকিস্তানের শাসকবর্গ কারা কারা ছিলেন, একটু খেয়াল করো। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কিন্তু খাজা নাজিমুদ্দিন, মনে আছে? পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, কমেন্টে জানাও, তাহলেই বুঝবো মনে আছে কিনা। পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? ইয়েস, খাজা নাজিমুদ্দিন। আর পাকিস্তানের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল, সে গভর্নর জেনারেলও কিন্তু একসময় হয়েছিল, সে প্রধানমন্ত্রী একবার হইলো, আবার আগে সে মুখ্যমন্ত্রীও ছিল, বুঝছো? তাহলে বুঝতেই পারতেছো তার ক্যারেক্টারটা কিরকম। ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিল কিন্তু নুরুল আমিন, তার নির্দেশেই কিন্তু ভাষা শহীদদের উপরে গুলো চালানো হয়েছিল আর কি। আর পাকিস্তান আমলে পূর্ববঙ্গের প্রথম গভর্নর ছিল ফ্রেডরিক চালমার্স বোর্ন। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট কথা, এখানে বলা হয়েছে পূর্ববঙ্গের কথা, নট পাকিস্তান। যদি বলা হয় যে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলকে মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু পাকিস্তান আমলে পূর্ববঙ্গের প্রথম গভর্নর, নট গভর্নর জেনারেল, পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিল? ফ্রেডরিক চালমার্স বোর্ন, মনে যেন থাকে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিল? মালিক গোলাম মোহাম্মদ। ঠিক আছে, কে ছিল? মালিক গোলাম মোহাম্মদ। ইয়েস, সে ছিল গোলালু, কাচ্চির মধ্যেও যায়, ভাতের মধ্যেও যায়, ডাইলের মধ্যেও যায়। আচ্ছা, তারপরে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিল? ফিরোজ খান নুন। এইটা একটা ইম্পর্টেন্ট কথা, এই দুইটা একটু খুবই ইম্পর্টেন্ট। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর কে ছিল? ফিরোজ খান নুন। আমি জানি তোমাদের প্যাচ লাগবে এখন, সো প্রশ্নের মধ্যে আসো, প্রশ্নের উত্তর দিলে প্যাচগুলো খুলে যাবে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? বলো, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, এটা জানাও আগে। ওকে, ঠিক আছে।
ইয়েস, খাজা নাজিমুদ্দিন, ভেরি গুড। এবার বললাম যে ভাষা আন্দোলনের সময় আমাদের পূর্ববঙ্গের গভর্নর কে ছিল? ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের গভর্নর কে ছিল? ইয়েস, ফিরোজ খান নুন। এবার তুমি বলো, পাকিস্তান আমলে পূর্ববঙ্গের প্রথম গভর্নর কে ছিল? ইয়েস, এখন হবে ফ্রেডরিক চালমার্স বোর্ন। বুঝতে পারছো? তাহলে প্রথম গভর্নর কে ছিল? ফ্রেডরিক চালমার্স বোর্ন। আর ভাষা আন্দোলনের সময় কে ছিল? ফিরোজ খান নুন। মনে থাকবে? এবার বলো, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিল? ওকে, ভেরি গুড, মালিক গোলাম মোহাম্মদ। অস্থির। চলো, এবার দেখো আমরা চলে আসবো যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালে। মনে রাখতে হবে যে এই যুক্তফ্রন্ট নির্বাচনে 4টা দল অংশ নিয়েছিল। সেই দলগুলোর নাম ছিল আবানেক। কি নাম? আবানেক। আতে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, বাতে হচ্ছে বামপন্থী গণতন্ত্র দল, নেতে নেজামি ইসলাম, আর কতে হচ্ছে কৃষক প্রজা পার্টি। তাদের প্রধান নেতাদের নাম আমাদের মনে রাখতে হবে। প্রথম আওয়ামী মুসলিম লীগ, আমরা জানি প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মাওলানা ভাসানী, আর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিল শামসুল হক। বামপন্থী গণতন্ত্রী দল, এটার প্রধান নেতা ছিলেন কিন্তু হাজী দানেশ। খুবই ইম্পর্টেন্ট, বা হা, বা হা। এরপরে দেখো, নেজামি ইসলামের ছিলেন মাওলানা আতাহার আলী, এবং লাস্টে কৃষক প্রজা পার্টির ছিলেন এ কে ফজলুল হক। তো তাদের মধ্যে সবচাইতে প্রমিনেন্ট কিন্তু ছিল শেরে বাংলা এ কে ফজলুল হক। বুঝছো? যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয় তখন বেশ কয়েকটা জিনিস আসে এখানে। কয়েকটা ব্যাপার মাঝে মধ্যে বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। যুক্তফ্রন্ট কবে গঠন করা হয়? 1953 সালে গঠন করা হয়। এবং যুক্তফ্রন্ট নির্বাচন কবে হয়? নির্বাচন হয় 1954 সালে। জাস্ট সালটা একটু করে দেখে রাখবো আমরা। যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে দফা ছিল মোট 21টা। এই 21 দফার প্রথম দফায় ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। এটা ছিল 21 দফার প্রথম দফা। এবং এই 21 দফার খসড়া প্রণয়ন করছিলেন আবুল মনসুর আহমেদ, যার নামটা তোমরা কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এটার মধ্যে পড়ছিলা। 3জন রাইটার, আবুল কাশেম, কাজী মোতাহের, আবুল মনসুর আহমেদ। ওকে, এই যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এবং যুক্তফ্রন্ট নির্বাচন যখন হলো তখন পূর্ব পাকিস্তানে কারা জয়ী হলো? জয়ী হয়েছে কিন্তু এই যুক্তফ্রন্টের সদস্যরাই। এবং তখন সরকার গঠন করলো শেরে বাংলা এ কে ফজলুল হক। তাহলে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিল? শেরে বাংলা এ কে ফজলুল হক। এখন তোমরা আমাকে ফার্স্টে নেমোনিকের মাধ্যমে কমেন্ট সেকশনে জানাও, যুক্তফ্রন্ট কয়টা দল নিয়ে গঠিত হয়? দলগুলোর নাম কি? দলগুলোর নামটা আমাকে সংক্ষেপে একটু জানাও কমেন্টে। ওকে, দলগুলোর নামটা আগে একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে দ্রুত। ওকে, দ্রুত। হ্যাঁ, আবুল মনসুর আহমেদের একটা, যেটা সেটা হচ্ছে রাজনীতির 50 বছর, বিশ্ব রাজনীতির 50 বছর, সরি, এটা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, রাইট। এটা হচ্ছে আবুল মনসুর আহমেদের রচনা। ইয়েস, আবানেক, আওয়ামী মুসলিম লীগ, বামপন্থী গণতন্ত্রী দল, নেজামি ইসলাম এবং কৃষক প্রজা পার্টি। এখন তোমরা একটু জানাইতে পারবা যে বামপন্থী গণতন্ত্র দলের প্রথম নেতা কে ছিল? বামপন্থী গণতন্ত্র দলের প্রধান নেতা কে ছিল? এটা একটু জানাও আমাকে কমেন্টে আগে। ওকে, হাজী দানেশ। সো আমি যখন প্রশ্ন করব বুঝবা আগে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করতেছি, তারপরে অন্যান্য আশেপাশে জিনিসগুলো প্রশ্ন করব। যুক্তফ্রন্ট সরকারের অথবা যুক্তফ্রন্ট নির্বাচনে 21 দফা ছিল। প্রথম দফা কি ছিল? সংক্ষেপে জানাও, প্রথম দফাটা কি ছিল? ইয়েস, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। ভেরি গুড। এখন তোমরা বলো, এই 21 দফার খসড়া প্রস্তুত করছিলেন কে? 21 দফার খসড়া প্রস্তুত করছিল কে? বাংলাকে রাষ্ট্রভাষা, এটা হচ্ছে প্রথম দফা। ভেরি গুড, আবুল মনসুর আহমেদ। ভেরি গুড। আচ্ছা, ওকে।
আবুল মনসুর আহমেদ। অস্থির। এবার আমাকে লাস্ট কোয়েশ্চেনের একটু অ্যান্সার দাও। আমাদের কৃষক প্রজা পার্টি, এই কৃষক প্রজা পার্টির প্রধান নেতা কে ছিল? কৃষক প্রজা পার্টির প্রধান নেতা কে ছিল? ওকে, ইয়েস, শেরে বাংলা একে ফজলুল হক ছিল কৃষক প্রজা পার্টির প্রধান নেতা। ভেরি গুড। আচ্ছা, এবার আসো, তাহলে লাস্ট আরেকটা প্রশ্ন করে ফেলি যে যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়? যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? ইয়েস, 1954 সালে। আর যুক্তফ্রন্ট গঠন হয় কবে? সেটা অ্যান্সার হবে 1953 সাল। মনে থাকবে? ওকে। সো আমি জানি কঠিন লাগবে পড়াশোনা, বাট এভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, নিচে যদি বাসায় বসে একবার ভালো মতো পড়ে ফেলো, তাহলে দেখবা পড়াশোনাটা অনেকখানি কিন্তু সহজ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, সো পড়াশোনা কঠিন লাগবে, এটাই স্বাভাবিক, বাট পড়তে হবে দিন শেষে। পরিশ্রমটা করে যেতে হবে। হুম, গুড। ওকে। এবার আসো, এই যে শেরে বাংলায় কে ফজলুল হক, তিনি ছিলেন যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী। কিছু ইম্পর্টেন্ট কাজ তারা করছিল, কাজগুলো একটু খেয়াল করো। যে যুক্তফ্রন্ট সরকারের বাংলা একাডেমি, এই বাংলা একাডেমিটার পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। তোমরা অনেকে জানো বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। সেটাকে বাংলা একাডেমি নামকরণ করছিল এই যুক্তফ্রন্ট সরকার। কিন্তু পশ্চিম পাকিস্তানারা এই যুক্তফ্রন্ট সরকারকে মেনে নেয় নাই। তারা ষড়যন্ত্র শুরু করছে। 1954 সালে মাত্র 56 দিনে এই মন্ত্রিসভাটা ভেঙে গেছে। এবং ওই সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল কিন্তু সেই গোলাম মোহাম্মদী। মনে থাকবে জিনিসটা। তো কোন গভর্নর জেনারেল যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়? অ্যান্সার হবে হচ্ছে গোলাম মোহাম্মদ। ওকে? আচ্ছা, এবার আসো, এখানে যে জিনিসগুলো আমি পড়াইছি সেই জিনিসগুলো এখানে সুন্দরভাবে ছক আকারে দেয়া আছে যাতে বুঝতে পারো সহজে। নির্বাচনের ফলাফল দরকার নাই আমাদের। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র আমরা জানি 1956 সাল 23শে মার্চে কিন্তু পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস, এটা আমরা আগেই পড়ছিলাম। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ইস্কান্দার মির্জা। ওকে, পড়ছিলাম আমরা। এবার আসো কোয়ালিশন সরকার। একটা জিনিসই মনে রাখবা, কোয়ালিশন সরকারের প্রধান কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মনে রাখবা তাকে বলা হয়ে থাকে গণতন্ত্রের মানসপুত্র। গণতন্ত্রের মানসপুত্র। ঠিক আছে? কোয়ালিশন সরকারের প্রধান কে ছিল? গণতন্ত্রের মানসপুত্র, কি বলে, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ক্লিয়ার? মনে থাকবে জিনিসটা। কোয়ালিশন সরকারের প্রধান কে ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে। তারপরে দেখো কাকমারি সম্মেলন। কাকমারিতে কি মারে? কাক মারে। তো এই কাক কোথায় বসে মারছে? মারছে হচ্ছে টাঙ্গাইলের সান্তোষে বসে। টাঙ্গাইলের সন্তোষে কিন্তু মাওলানা ভাসানীর সভাপতিত্বে 1957 সালে এই কাকমারি সম্মেলন হয় এবং এই সম্মেলনের প্রধান অতিথি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সো এখান থেকে 3টা প্রশ্ন আসবে। কাকমারি সম্মেলন কবে হয়? 1957 তে। কাকমারি সম্মেলন কোথায় হয়? কমেন্ট সেকশনে জানাও। কাকমারি সম্মেলনটা কোথায় হয়েছিল? এটা আমাকে আগে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। কোথায় হয়েছিল? সংক্ষেপে জানাও। টাঙ্গাইলের সন্তোষে। ভেরি গুড। এবং এটার প্রধান অতিথি কে ছিল? এখন এটা বলো। প্রধান অতিথি কে ছিল? ভাইয়া, কোয়ালিশন সরকার মানে কি? কোয়ালিশন সরকার মানে হচ্ছে অনেকগুলা রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটা সরকার ব্যবস্থা, যেখানে পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগেরও কিছু সদস্য ছিল, পূর্ব পাকিস্তানের দলগুলোরও কিছু সদস্য ছিল। এটা হচ্ছে কোয়ালিশন সরকার। ওকে, কোয়ালিশন মন্ত্রিসভা বলা যায়। এই প্রধান অতিথি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আর সভাপতি কে ছিল? সভাপতি কিন্তু ছিল মাওলানা ভাসানী। মনে যেন থাকে, 1957 সালের কথা এটা। তো এখানেই কিন্তু বলছিল কি যে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে, এই হুঁশিয়ারি বার্তা দিছিল মাওলানা ভাসানী এই জায়গাটায় বসে। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হয় 1958 সালে, প্রথম সামরিক শাসন জারি করা হয়। এখন আমি তোমাদের বলি, 1956 সালে পাকিস্তানের সংবিধান রচনা হলো, প্রেসিডেন্ট হলো ইস্কান্দার মির্জা। তো ইস্কান্দার মির্জার একটা বন্ধু ছিল। তোমরাও দেখবা তোমাদের কিছু সর্পরূপী, মানে সরি, বন্ধুরূপী সর্প থাকবে। উল্টো বলে ফেলছিলাম। সো বন্ধুরূপী সর্পরা তোমাকে অনেক কান পড়া দিবে যে আরে এটা কি পড়ার আছে, জিকে কি কিছু পড়ার আছে, জিকে তে কি করবি তুই, 10টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্নের ঢেল মারবি, ঢেল মারার পরে তো ঢেলটা যেই জায়গাটায় পড়বে আলহামদুলিল্লাহ সেটাই দেখবি কারেক্ট।
মানে তোর ভাগ্য তো এত খারাপ না, তুই তো ঢেল মারলেই হবে, এরকম কিছু মানুষ কান পড়া দেয় এবং তোমরা সেই কান পড়া শুনে বশবর্তী হয়ে দেখা যায় সাধারণ জ্ঞান ইংরেজি ঠিক মতো পড়তে চাও না। সো ফাইন, ইস্কান্দার মির্জারও এরকম একটা বন্ধুরূপী সর্প ছিল আইয়ুব খান। সে তাকে বলছে কি, সামরিক শাসন জারি করো, সামরিক শাসন জারি করার মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করো, এভাবে তুমি তোমার আসন বা সিংহাসন পাকাপোক্ত করতে পারবা। ওকে, সো এই কথা শুনে ইস্কান্দার মির্জা তো বেজায় খুশি, আরে বাপ, বন্ধু তো দারুণ একটা পরামর্শ দিছে, তেই সামরিক শাসন চালু করে দিলাম এবং বন্ধুকে অনেক বড় একটা পোস্টে বসাই দিল। তো সেই বন্ধু কি করলো, তার কোমরে একখান সুন্দর করে লাথি মেরে 1958 সালে আইয়ুব খান নিজেকে শাসক বলে দাবি করলো এবং সেই আইয়ুব খানই 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করলেন। বুঝছো, এই যে মৌলিক গণতন্ত্র আদেশ যেটা আছে, এটার মানে কি? ধরো আমার ক্লাসে তোমরা যারা আছো তাদের সবাইকে আমার ক্লাসে যারা আছো তাদের সবাইকে আমি টাকা দিলাম, টাকা দিয়ে বললাম তোরা সবাই আমাকে ভোট দিবি। ক্লাসের বাইরে যারা আছে তারা ভোট দানের কোনো সুযোগই পাবে না। তাহলে দিন শেষের নেতাকে, দিন শেষের নেতা হচ্ছে এই খ্যাতের মূলা শেখ সাদী। ঠিক আছে, তো বুঝছো, এটাই হচ্ছে মৌলিক গণতন্ত্র আদেশ। তো 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ কে জারি করছে? মোহাম্মদ আইয়ুব খান। আর সামরিক শাসন কে জারি করছিল? ইস্কান্দার মির্জা। এটা যেন মনে থাকে, কত সালে? 1958 সালে। খুবই ইম্পর্টেন্ট এই দুইটা পয়েন্ট। এরপরে দেখো পাকিস্তান ভারত, পাক ভারত যুদ্ধ। এই যে পাক ভারত যুদ্ধের কথা আমরা বললাম, মনে রাখতে হবে কি, হ্যাঁ, এই যে পাক ভারত যুদ্ধের কথা বললাম, এই পাক ভারত যুদ্ধের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটার নাম তাশখন্দ চুক্তি, যেটাতে মধ্যস্থতা করছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন। ওকে, এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো অপারেশন চেঙ্গিস খান। এখন কথা হচ্ছে চেঙ্গিস খানের লুলা বানাই দিছিল হচ্ছে ভারত ওই সময়। পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করছিল কখন? মুক্তিযুদ্ধের সময় 1971 সালে। তো শেষের দিকে 3রা ডিসেম্বর এই পাকিস্তানের চেঙ্গিস বাহিনী কি করছে? ভারতের উপর বোম ফালাইছে। মানে তোদের কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল সুন্দর মতো বাংলাদেশে আক্রমণ করতে, ভারতের উপর গিয়ে কেন বোমটা ফালাইলি? তো ফাইন, এই চেঙ্গিস খানরে পরে ধইরা লুলা বানাই দিছিল ভারত। তো অপারেশন চেঙ্গিস খান কারা করছিল? পাকিস্তান। কবে করছিল? 3 ডিসেম্বর 1971 সালে। আচ্ছা, তারপরে দেখো, এই পর্যন্ত আমাদের এই জিনিসটা দেখতে হবে। তাহলে সবাই একটু আমাকে কমেন্টে জানাও যে তাশখন্দ চুক্তিতে মধ্যস্থতা করছিলেন কে? তাশখন্দ চুক্তিতে মধ্যস্থতা করছিলেন কে? এটা একটু আমাকে জানাও। কোন দেশ মধ্যস্থতা করছিল? কোন দেশ মধ্যস্থতা করছিল? এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, সোভিয়েত ইউনিয়ন। ভেরি গুড। ওকে, ৬২ শিক্ষা আন্দোলনটা একটু খেয়াল করো। এই ৬২ শিক্ষা আন্দোলন হয়েছিল 19৬২ সালে কোন শিক্ষা কমিশনের এগেইনস্টে? শরীফ শিক্ষা কমিশনের এগেইনস্টে। এতটুকু আমাদের মনে রাখতে হবে। এবং এই আন্দোলনে কয়েকজন শহীদ ছিলেন, নট অলিউল্লাহ, তার নাম ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ, মোস্তফা এবং বাবুল, এই তিনজন ছিলেন ৬২ শিক্ষা আন্দোলনের সময় কিছু শহীদ। ওকে, ওয়ালিউল্লাহ, মোস্তফা এবং হচ্ছে বাবুল। এটি ছিল আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে প্রথম গণ অভ্যুত্থান। চলে আসলাম আমরা 6 দফার মধ্যে। এই 6 দফা আমরা জানি 1966 সালের ঘটনা এবং এই 6 দফার খসড়া প্রস্তুতকারী ছিলেন রুহুল কুদ্দুস। কে ছিলেন? রুহুল কুদ্দুস। ওকে, তাহলে 21 দফা যুক্তফ্রন্টের সরকারের খসড়া প্রণয়নকারী ছিল আবুল মনসুর আহমেদ। আর এইদিকে 6 দফার খসড়া প্রণয়ন করছিল কে? রুহুল কুদ্দুস। খেয়াল করছো? আচ্ছা, 6 দফার ভিত্তি ছিল কোনটা? ঐতিহাসিক লাহোর প্রস্তাব। উত্থাপক ছিল শেখ মুজিবুর রহমান। প্রথম উত্থাপন করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ শেখ মুজিব তখন পাকিস্তানের লাহোরে বিরোধী দলীয় অধিবেশনে 5 ফেব্রুয়ারিতে তিনি কি করলেন? এই লাহোর প্রস্তাবটা প্রথম উত্থাপন করলেন। কিন্তু কখনো যদি পরীক্ষায় আসে যে আনুষ্ঠানিকভাবে 6 দফা কবে উত্থাপন করা হয়, অ্যান্সার হবে 23 মার্চ 1966 সালে। 23 মার্চ কিন্তু পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস ছিল, মনে আছে? ওকে, এখন 6 দফা কাহিনী আমরা পড়লাম, কিন্তু এই 6 দফার সপক্ষে বাংলায় অনেক আন্দোলন হচ্ছিল, অনেক হরতাল হচ্ছিল। মনে রাখতে হবে 7 জুনের কথা। 6 দফা, 6 পরে 7 জুন। এই 7 জুন হরতাল পালন হলো, এটাই হচ্ছে 6 দফা দিবস। কারণ এই দিনে শ্রমিক নেতা মনু মিয়া শহীদ হয়, যার জন্য 6 দফা আন্দোলনে একটা গতিশীলতা আসে।
ওকে, তাহলে প্রথম প্রশ্ন আমার, ৬২ শিক্ষা আন্দোলনে আমরা কার এগেইনস্টে আন্দোলন করছিলাম? সবাই একটু জানাও। ৬২ শিক্ষা আন্দোলনে আমরা কার এগেইনস্টে আন্দোলন করছিলাম? দ্রুত বলে ফেলো। আইয়ুব খানের এগেইনস্টে তো অবশ্যই, বাট কোন শিক্ষা কমিশনের এগেইনস্টে এটা আমি জানতে চাইছি আসলে। অনেকে বলছো, ভেরি গুড, শরীফ শিক্ষা কমিশনের এগেইনস্টে, ভেরি গুড। আচ্ছা, যেমন পাকিস্তান সরকার শরীফ শিক্ষা কমিশনে কি বলছিল? বলছিল হচ্ছে ইংরেজিটাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, মানে ইংরেজি ভাষায় পাঠদান করা হবে, ১ নাম্বার। ২ নাম্বার ছিল যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা বলতে আসলে কিছু থাকবে না, তোমার যদি টাকা না থাকে তাহলে তোমার শিক্ষা অর্জনের কোনো অধিকার নাই। বাট এটার এগেইনস্টে পুরো পাকিস্তানে আন্দোলন হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো তোমরা একটু আমাকে বলো, এই যে ৬ দফা, এই ৬ দফাটা আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘোষিত হয়েছিল? এটা একটু জানাও। ৬ দফাটা আনুষ্ঠানিকভাবে কত তারিখে ঘোষিত হয়? ওকে, ইয়েস, ২৩শে মার্চে। তো ৬ দফায় নিহত ৬ দফায় আমরা ৩ জন শহীদের কথা বলছিলাম। ৩ জন শহীদের নামটা সবাই একটা, একটা করে নাম কমেন্ট করো। কারণ দেখবা এই নামগুলা মিস পড়ে গেছে। সো শিখে যাও ক্লাসের মধ্যেই। ৬ দফায় ৩ জন শহীদের নাম আমরা পড়ছিলাম। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ওয়ালিউল্লাহ, ইয়েস, ভেরি গুড। বাবুল। একজন বলছে মনু মিয়া। না রে পাগলা, মনু মিয়া কোত্থেকে আসবে? মনু মিয়া তিনি শহীদ হয়েছিল কবে? ৭ জুন ১৯৬৬ সালে। এই জন্য ৬ দফা দিবস ছিল কবে? ৭ জুন। মনে থাকবে? তিনি ৬ দফার শহীদ। ইয়েস, ভেরি গুড। ওয়ালিউল্লাহ মোস্তফা বাবুল। এবার দেখো এই যে ৬টা দফা আছে, ৬টা দফার দাবিগুলো আমাদের আসে। প্রথম দাবি কোনটা ছিল? প্রথম দাবি ছিল শাসনতান্ত্রিক কাঠামো। তার মানে কি? তার মানে হচ্ছে পুরো পাকিস্তান হবে একটা স্বাধীন প্রদেশ, এরকম একটা কথা ছিল, একটা প্রদেশ হবে এবং এই প্রদেশে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা নির্দিষ্ট করা থাকবে। তাহলে প্রথম বলা হয়েছে শাসনতান্ত্রিক কাঠামো, ২ নম্বরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। ৩, ৪, ৫ আমার সঙ্গে সঙ্গে তোমরা কমেন্ট করো। মুদ্রা, রাজস্ব, বাণিজ্য। মুদ্রা, রাজস্ব, বাণিজ্য। ৬ দফার মধ্যে ৩টাই ছিল অর্থনীতির দফা। ৩, ৪, ৫ মুদ্রা, রাজস্ব, বাণিজ্য। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, আচ্ছা, তারপরে ৬ নম্বরে হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদের কাছে জানতে চাই যে কি কি আছে, ইয়েস, মুদ্রা, রাজস্ব, বাণিজ্য, তাহলে বললাম যে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, এটা ৬ দফার কততম দফা ছিল? ৬ দফার কততম দফা ছিল এটা? হুম, এটা ছিল ২ নাম্বার দফা। ভেরি গুড। অর্থনীতি সংক্রান্ত কয়টা দফা ছিল ৬ দফাতে? বলো তো। ইয়েস, অর্থ সংক্রান্ত দফা ছিল ৩টা। মুদ্রা, রাজস্ব, বাণিজ্য। খুব সহজ না ব্যাপারটা? ওকে। আর লাস্টে কোনটা আমাদের? লাস্টে হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী। খুবই সহজ। চলো আমরা এখন আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে পড়বো, ১৯৬৮ সাল। তো এই আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলাটা কোথায় অবস্থিত? এটা ভারতের ত্রিপুরা রাজ্যের হচ্ছে একটা রাজধানী। আচ্ছা, তো এখানে বলা হয়েছে তৎকালীন পাকিস্তান সরকার দাবি করে শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো এই যে ষড়যন্ত্র তারা করছে, এই ব্যাপারটা ধরে ফেলছিল হচ্ছে আমির হোসেন। এইজন্য বলা হয়েছে যে আগরতলা ষড়যন্ত্র ফাঁস করেন কে? ফাঁস করে হচ্ছে আমির হোসেন। মনে থাকবে? ওকে। এবং এটা দায়ের করা হয় ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। নাম ছিল শেখ মুজিব ও অন্যান্য। মোট আসামি ছিল কয়জন? ৩৫ জন। প্রধান আসামি কে ছিল? শেখ মুজিব। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে এই আলোচনার চাইতে মোস্ট ইম্পোর্টেন্ট, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি পক্ষের আইনজীবী কে ছিল? মনে রাখবো হচ্ছে টম। ঠিক আছে? ভাইয়া শুল্ক কি? শুল্ক হচ্ছে ২ ধরনের, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক। ওকে, তুমি যদি কোন একটা দেশে ধরো কোন একটা জিনিস রপ্তানি করতে যাও, তাহলে ওই দেশের সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমাকে দিতে হবে। এটা হচ্ছে রপ্তানি শুল্ক। ওকে? আবার ধরো কোন একটা দেশ থেকে আমি আমদানি করতে গেলাম। তো আমদানির জন্য একটা শুল্ক দিতে হয়। ওটা হচ্ছে আমদানি শুল্ক। এটা বাণিজ্যের কিছু টার্ম। বুঝতে পারছো? ওকে, ইয়েস। এখন দেখো এই আগরতলা ষড়যন্ত্র মামলায়
আসামি পক্ষের আইনজীবী ছিল স্যার টমাস উইলিয়ামসন। টম কে ছিল? টমাস উইলিয়ামসন। এখন সার্জেন্ট জহুরুল হক তিনি ছিলেন এদের মধ্যে 17 নম্বর আসামি এবং এই সার্জেন্ট জহুরুল হককে মেরে ফেলা হয় 15ই ফেব্রুয়ারি 1969 সালে। 15ই ফেব্রুয়ারি 1969 সালে। মনে থাকবে জিনিসটা? ওকে, আচ্ছা এখন খেয়াল করো। স্যার টমাস উইলিয়ামসন, ভেরি গুড। ওকে, টমেটো বললে হবে, সমস্যা নাই। এখন আস্তে আস্তে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের সর্বপ্রথম রাজনৈতিক দলগুলো কিন্তু একত্রিত হয় এবং তারা ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠন করে, ডিএসসি। পরবর্তীতে আস্তে আস্তে স্টুডেন্টরা কিন্তু এই আন্দোলনে যোগদান করে। তারপরে স্টুডেন্টদের একটা মুভমেন্ট হয় কোথায় জানো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পাকিস্তানের আর্মিরা, পুলিশ বাহিনীরা এসে সেই জায়গাটাকে ঘেরাও করে ফেলে, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন কে? শামসুজ্জোহা। সেই শামসুজ্জোহা বলছিলেন যে আমার স্টুডেন্টদের গায়ে একটা গুলি চলার আগে আমার বুকে গুলি লাগবে। 18ই ফেব্রুয়ারি তিনি মারা যান। এই জন্য 18ই ফেব্রুয়ারিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনো শামসুজ্জোহা দিবস হিসেবে পালন করা হয়। বুঝতে পারছো জিনিসটা? সো এরা হচ্ছেন শিক্ষক, আসলে বুঝতে পারছো? এরা হচ্ছেন প্রকৃত শিক্ষক, যারা শেষ পর্যন্ত ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে ছিলেন। ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব যে তার হাতে, তার যে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা তিনি গুলির মুখেও ভুলে যান নাই। তারাই হচ্ছেন প্রকৃত শিক্ষক। বুঝতে পারছেন? তাদের প্রতি আমাদের হাজারো সালাম আসলে। সো 18ই ফেব্রুয়ারি শামসুজ্জোহা শহীদ হলেন। এই যে গণ অভ্যুত্থানে ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে মোট 11 দফার একটা কর্মসূচি পরিচালনা করছিল এবং এই আন্দোলন 20 জানুয়ারি মারা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদ। তাকে নিয়ে শামসুর রহমান একটা কবিতা রচনা করলেন, আসাদের শার্ট। তো তিনি মারা গেলেন 20 জানুয়ারি। 24 জানুয়ারি আমাদের ফজলে রাব্বি হল থেকে একটু সামনের দিকে হাঁটলেই নবকুমার ইনস্টিটিউট, সেই নবকুমার ইনস্টিটিউটের ছাত্র ছিল মতিউর রহমান। মতিউর রহমান মারা গেলেন 24 জানুয়ারি, যে 24 জানুয়ারিকে আমরা বলে থাকি গণ অভ্যুত্থান দিবস। বুঝছো? সেই 24 জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন? কত তারিখে শহীদ হন শামসুজ্জোহা? দ্রুত একটু জানাও আমাকে কমেন্ট সেকশনে। ওকে, কত তারিখে শহীদ হন? দ্রুত জানাও। কি রে, কমেন্ট কই? কমেন্ট কি আসতে একটু দেরি হচ্ছে? কোনো কমেন্টই কি আসতেছে না? ওকে, হ্যাঁ আসছে এখন। 18ই ফেব্রুয়ারি, ভেরি গুড। 18ই ফেব্রুয়ারি তিনি মারা যান। শহীদ আসাদ কত তারিখে শহীদ হন জানাও কমেন্টে। শহীদ আসাদ কত তারিখে শহীদ হন? এই হ্যাঁ, 20 জানুয়ারি। 24 জানুয়ারি তো মতিউর রহমান শহীদ হন, ঠিক আছে? তিনি ছিলেন নবকুমার ইনস্টিটিউটের ছাত্র। আর আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র? কমেন্টে জানাও। সরি, ইয়েস, ইতিহাস বিভাগের ছাত্র তিনি ছিলেন। ওকে, আসাদের শার্ট এই কবিতার কবি কে ছিলেন বলো? আসাদের শার্ট কবিতার কবি কে ছিলেন? আচ্ছা, এরপরে দেখো, ডক্টর শামসুজ্জোহা তিনি ছিলেন রসায়ন বিভাগের একজন সহযোগী অধ্যাপক, মানে রসায়ন বিভাগ বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তিনি ছিলেন। তাকে নিয়ে একটা ভাস্কর্য আছে হচ্ছে স্ফুলিঙ্গ, যেটার স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক, ককুপা। ঠিক আছে, ককুপা। ককুপা কি রচনা করছেন, মানে তার ভাস্কর্যের নামটা কি? স্ফুলিঙ্গ, ককুপা, কনক কুমার পাঠক। এটা কাকে নিয়ে? শামসুজ্জোহাকে নিয়ে। ওকে, তারপরে দেখো, গণ আন্দোলনে একমাত্র নারী শহীদের নাম ছিল, মানে গণ অভ্যুত্থানে মারা যান একমাত্র নারী শহীদ, শহীদ আনোয়ারা বেগম, একটু যেন আমাদের মাথায় থাকে। ওকে, গণ অভ্যুত্থানের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিল? মুনায়েম খান। সো এই ব্যাপারগুলো আমাদের একটু লাগবে। ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের গভর্নর কে ছিল? আমরা পড়ছিলাম ফিরোজ খান নুন। আর গণ অভ্যুত্থানের সময় ছিল কে? মুনায়েম খান।
একটু পড়তে হবে আমাদের। সো গণ অভ্যুত্থানে কিছু স্লোগান ছিল, স্লোগানগুলো টুকটাক একটু দেখে রাখতে পারো, এখান থেকে তেমন একটা আসবে না। গণ অভ্যুত্থান ভিত্তিক উপন্যাস মনে রাখবা চিলে কোঠার সেপাই, এটা রচয়িতা ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আসলে। আচ্ছা ভাইয়া, গভর্নর আর প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি আসলে? প্রেসিডেন্ট তো সারা পাকিস্তানের প্রেসিডেন্ট, আর গভর্নর একটা সুনির্দিষ্ট প্রদেশের গভর্নর ছিল, বুঝতে পারছো? ওই সুনির্দিষ্ট একটা প্রদেশের গভর্নর ছিল। ওকে, আচ্ছা, মানে শুধুমাত্র পূর্ব পাকিস্তানের গভর্নর একজন, পশ্চিম পাকিস্তানের গভর্নর ছিল আরেকজন, এরকম। চিলেকোঠার সেপাই এটা ছিল আখতারুজ্জামান ইলিয়াসের, আর ওঙ্কার এটা হচ্ছে আহমেদ সফার, এটা আমরা আগেই পড়ছিলাম। ওকে, চলে আসলাম 1970 সালের নির্বাচনে। এই 1970 নির্বাচনে আসার আগে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে স্ফুলিঙ্গ, এই স্ফুলিঙ্গ ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? স্ফুলিঙ্গ ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? ওকে, স্ফুলিঙ্গ ভাস্কর্যের ভাস্কর কে ছিলেন? ককুপা, রাইট? ইয়েস, কমেন্ট সেকশনে জানাইছো তোমরা যে কনক কুমার পাঠক, ভেরি গুড। ওকে, এরপরে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে যদি বলি একুশের কবিতা, একুশের কবিতা, এই কবিতার কবি কে ছিলেন? একুশের কবিতা, এটার কবি কে ছিলেন? আল মাহমুদ। অস্থির, আরে একটু সময় লাগছে তোদের বলতে, আমি জানি যে যেহেতু অনেক দূর থেকে টেনে আনছি তো প্রশ্নটা, এই জন্য একটু সময় লাগছে তোদের। যাই হোক, কমেন্ট সেকশনে তোরা জানাইতে পারছিস, আলহামদুলিল্লাহ। তাহলে তোদের মনে আছে, মাথার মধ্যে কিছু না কিছু হইলেও আজকে ক্লাস থেকে তোরা শিখতে পারছিস আশা করি। সো 1970 সালের নির্বাচনে মনে রাখবা, জাতীয় নির্বাচন কিন্তু পুরো পাকিস্তান জুড়ে হয়। যেই জাতীয় নির্বাচন হয় 7 ডিসেম্বর, আর শুধুমাত্র পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয় 17 ডিসেম্বর। এই দুইটা ডেট একটু মাথায় রাখলা। আর যেহেতু এখানে নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ, এই সংক্রান্ত প্রশ্ন আসার কোনো সম্ভাবনাই নাই। অনেক সময় আসন ভিত্তিক প্রশ্ন আসতো, বুঝছো? কিন্তু দরকার নেই আমার মতে এখন আর এই ব্যাপারে। সো এই হচ্ছে আমাদের পাকিস্তান শাসনামল। ঠিক আছে, চট করে আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম, চট করে আমাদের ক্লাসটা হচ্ছে শেষ হয়ে গেল। এখন ভাইয়া কেন বসছেন আপনি? কারণ আমি তোদের 10-15 মিনিট একটু তোদের সমস্যার কথা শুনবো। ঠিক আছে, তোমরা তোমাদের সমস্যার কথা একটু জানাও, আমি এখন তোমাদের সমস্যার সমাধানের জন্য কিছু গাইডলাইন দিব আর কি। ওকে, তোমরা একটু জানাও যে সাধারণ জ্ঞান ইংরেজিতে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, কিংবা পড়াশোনায় তোমাদের কি, হ্যাঁ পাকিস্তানের রাজত্ব শেষ আলটিমেটলি। সো এই ছিল আমাদের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো একটু নোট, একটু রিভিউ, ঠিক আছে, শেয়ার করে দিও রোড টু ডিএমসি গ্রুপ, ডিএমসি স্টেশন, আরটিডিএস গ্রুপে। ওকে, 1 ঘন্টা 15 মিনিটে আমরা পাকিস্তান শাসনামলটাকে খেয়ে ফেললাম। খেয়ে ফেলতে পারছি কিনা বলতো? আচ্ছা, ওকে ভাইয়া, ঘুম হচ্ছে খুব, ঘুম হবেই, ঘুম হওয়াটা ভালো, ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত। এবং পড়াশোনা যখন আমাদের অনেক বেশি থাকে তখন কেন জানি না ঘুমও আমাদের অনেক বেশি আসে। মানে দেখবা যে পরীক্ষার সময় কিংবা পড়াশোনা করার সময় একটা টিকটিকি দেখতেও খুব সুন্দর লাগে। ঠিক আছে, ধরো হচ্ছে তোমার মুরগি একটু হাগু করছে, হাগুটার দিকে তুমি তাকায় আছো, মানে এই হাগুটাও তোমার কাছে সুন্দর লাগতেছে পরীক্ষার সময়, পড়াশোনার সময়, এটা স্বাভাবিক। সো ঘুম আসবে, এটাই স্বাভাবিক। মনে রাখবা যে দিনে আহ লাঞ্চের পরে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিতে পারো তোমরা। আর রাতে অবশ্যই এনশিওর করবা যেন 5 থেকে 5.5 ঘন্টার সুন্দর একটা সাউন্ড স্লিপ হয়। এডমিশন টাইমে তোমাদের যতদিন সময় আছে, 6.5 থেকে 7 ঘন্টার বেশি ঘুমানোর আসলে সময় নাই। এর বাকি ঘন্টাগুলো তোমার কাজে লাগাইতে হবে। আচ্ছা ভাইয়া, জিকে পড়ি কিন্তু ভুলে যাচ্ছি বারবার। এমসিকিউ করি, ঠিক আছে। আচ্ছা, তো জিকে পড়ি কিন্তু ভুলে যাচ্ছি বারবার। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমি বলবো কি, তোমাদের হাতে আর বেশি সময় যেহেতু নাই, সময় আছে কয়েকদিন, আর আমি বলতে পারি ধরো সর্বসাকুল্যে 60 দিন, তার মধ্যে 20 দিন তোমাদের রিভিশনের জন্য হাতে রাখতে হবে। বাকি যে 40 দিন আছে, সাধারণ জ্ঞান ইংলিশটাকে তুমি 40টা ভাগ করে অল্প অল্প করে তুমি রিভিশন দিতে থাকো। ওকে, রিভিশন দিয়ে থাকো, এবং তুমি যখন সাধারণ জ্ঞান এবং ইংরেজি দুইটাই খুব ভালো মতো প্র্যাকটিস করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা বেশি বেশি, তখন দেখবা তোমার জিকে ইংলিশে মার্ক করতেছে অনেক বেশি বেশি। ঠিক আছে, সো রিভিশনের ক্ষেত্রে একটা শিডিউল
কথা আমি বলি যে নরমালি কোন একটা কিছু নতুন পড়ার পরে পরের দিন অবশ্যই রিভিশন দিবা, 7 দিন পরে অবশ্যই রিভিশন দিবা, 30 দিন পরে আরেকবার রিভিশন দিবা। এভাবে করলে তোমার পড়াটা অনেক বেশি মাথায় মনে থাকবে। আর পরীক্ষায় যে ভুলগুলা হচ্ছে আশা করি সবাই ভুলগুলো একটা খাতায় তুলে রাখতেছো যাতে খুব তাড়াতাড়ি রিভিউ করতে পারো। ওকে? এখন এজন্যই জিকে যাতে তোমাদের কাছে একটু কম কঠিন লাগে এজন্য তোমাদের ক্লাসের পড়াটা পড়ায় দেওয়ার চেষ্টা করি আমরা ক্লাসে। আজকের ক্লাসটা কেমন লাগছে জানাও তো কমেন্টে, জানাইস কমেন্টে। আচ্ছা, তারপরে কি বলছো? ভাইয়া প্রজাতন্ত্র ঘোষণা আর স্বাধীনতার ঘোষণা। আচ্ছা, স্বাধীনতার ঘোষণা কবে? স্বাধীনতার ঘোষণা তো ২৬শে মার্চ প্রথম প্রহরে যেটা ছিল ওইটাই থাকবে। এখন প্রজাতন্ত্র ঘোষণা নিয়ে একটা ব্যাপার আছে। প্রজাতন্ত্র ঘোষণার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল এই ২ টার মধ্যে আমাদের একটু কনফিউশন লাগতে পারে। আমি তোমাদের জন্য একটা রেফারেন্স বের করতেছি দাঁড়াও। রেফারেন্সটা তারপর তোমাদের একটু পড়ে শোনাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আমি একটা রেফারেন্স একটু বাইর করতেছি একটা সরকারি ওয়েবসাইট থেকে। এটা একটু আমি জিনিসটা শোনাই তোমাদের। আচ্ছা। ওকে। ওকে, খেয়াল করো। এই যে আমার হাতে দেখতে পারতেছো এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। এটা উইকিপিডিয়ার একটা চ্যানেল আসলে। আমি সরকারি ওয়েবসাইটে খুঁজতেছিলাম বাট এটা আমি পাই নাই। কিন্তু সরকারি ওয়েবসাইটে যেটা লেখা আসলে এখানে একই জিনিস লেখা থাকবে। তো এখানে দেয়া আছে দেখতেছো যে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র অথবা বাংলাদেশের কে যে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল এটা করা হয়েছিল ১৭ই এপ্রিল। এটাই আমরা দেখব। ঠিক আছে? ঘোষণা করা কবে হয়েছিল? ১৭ই এপ্রিল। আচ্ছা। ওকে। এরপরে দেখো ভাইয়া পড়তেছে কিন্তু ইংলিশ মনে থাকতেছে না। ভাইয়া জিকে ইংলিশ কি ডেইলি পড়া উচিত? হ্যাঁ, জিকে ইংলিশ তোমার ডেইলি পড়া উচিত। এই পাকিস্তান শাসনামলটাকে তুমি ২-৩ ভাগে ভাগ করে ডেইলি পড়ে ফেলবা অল্প, অল্প করে। ওকে? আচ্ছা। ভাইয়া প্রিভিয়াস পড়া আর প্রেজেন্ট পড়াগুলা কিভাবে ব্যালেন্স করে পড়বো? প্রিভিয়াস পড়ার ক্ষেত্রে আমি বলব যেটা, অনেক আগে তুমি একটা জিনিস পড়ছো। এখন সত্যি কথা বলতে তুমি অনেক আগের পড়াশোনা এখন রিভিউ করতে পারবা একটা উপায়ে। সেটা হচ্ছে তুমি যদি একটা লিস্ট করতে পারো। ধরো তুমি প্রিভিয়াসলি ১০ টা চ্যাপ্টার পড়া হইছে। এই ১০ টা চ্যাপ্টারের মধ্যে তোমার ৪ থেকে ৫ টা চ্যাপ্টারে তুমি খুবই উইক। ভালো করে পড়া হয় নাই তোমার। সো তুমি ডেইলি ওই চ্যাপ্টারটা মানে এরকম তুমি দিনে ১ ঘন্টা থেকে সোয়া ১ ঘন্টা রাখতে পারো তুমি ওই ধরনের চ্যাপ্টার একটু রিভিউ করার। অনেকে এটা পারবা না। কারণ ডেইলি এক্সামে পড়া পড়তে গিয়ে অনেকের সময় নষ্ট হয়ে যায়। সো তাদের ক্ষেত্রে আমি বলব পেপার ফাইনালের আগের যে টাইমটা এটা খুব ভালোমতো ইউটিলাইজ করতে হবে। এমনও হতে পারে ২৪ ঘন্টার মধ্যে ১৪-১৫ ঘন্টা তোমার পড়া লাগতেছে। কারণ পড়া তো শেষ করতে হবে, রিভিশন দিতে হবে। সো এই দমটুকু রাখতে হবে যে আমরা পারবো। ওকে? এরপরে বলছো আর প্রিভিয়াস পড়ার ক্ষেত্রে যেমন বর্তমানের পড়াটাই মেইন। আজকে তুমি পড়লা, কালকে ডেইলি এক্সাম পরীক্ষা দেওয়ার আগে আরেকবার আজকের পড়াটা রিভিশন দিবা। ১ সপ্তাহ পরে যখন রিভিউ এক্সাম হবে তার আগে তুমি পড়াটা আরেকবার রিভিশন দিবা। এভাবে দিলে রিভিশন প্রসেসটা সুন্দর হয়। আচ্ছা, তারপরে কি বলছো ভাইয়া ইংলিশ মেমোরাইজিং। ওকে, ইংলিশের ক্ষেত্রে মার্কস হচ্ছে ১৫ মার্কস, ১০ থেকে ১১-১২ মার্কস আসে ইংলিশ গ্রামার থেকে। ৩, ৪, ৫ মার্ক আসবে হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে। সো ভোকাবুলারি তুমি এরকম শেরে বাংলায় কি ফজলুল হকও না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও না। এই অল্প সময়ের মধ্যে ভোকাবুলারিতে তুমি যে একদম রাজা হয়ে যাবা ব্যাপারটা এরকম না। সো আমরা ইম্পোর্টেন্স দিব ইংলিশ গ্রামারে। তুমি যদি বিগত বছরের বিসিএস স্পেশালি ৩০ থেকে ৪৮ তম বিসিএস এর প্রিলি কোয়েশ্চেন এবং তুমি যদি ঢাকা ভার্সিটির বিগত বছরের ১৫ বছরের প্রশ্ন ম্যাক্সিমাম ১০ বছর করলে হবে ১০ থেকে ১২ বছরের প্রশ্ন তুমি যদি সলভ করো তাহলে তোমার ইংলিশ গ্রামারের ব্যাপারটা অনেকখানি ঠিক হয়ে যাবে। কারণ এই পরীক্ষাগুলোতে আর বিগত বছরের ম্যাথ ডেটে যেই ইংলিশ গ্রামারের রুলস গুলো থেকে প্রশ্ন আসছে সেগুলোই ঘুরে ফিরে রিপিট হবে। সো এগুলো দেখলেই ইনশাল্লাহ দেখবা তোমার 95% ইংলিশ গ্রামার প্রশ্ন কমন পড়তে পারে। ক্লিয়ার জিনিসটা? সো এভাবে তুমি ইংলিশ গ্রামারটাকে একটু আয়ত্তে রাখতে পারো। আর মেমোরাইজিং পার্ট আমি বলবো তুমি ডেইলি ৪০ থেকে ৫০ টা করে মেমোরাইজিং পার্ট থেকে হয় একদিন সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়ম দিনে তুমি ১০-১৫ মিনিট এই জায়গাটায় খরচ করতে পারো। এর বেশি খরচ করা তোমার জন্য আসলে ভালো হবে না এই সময়ে। এই সময় ইংলিশ গ্রামারটাই বেশি ইম্পোর্টেন্স দাও। আত্মপ্রকাশ ১০ এপ্রিল। ঠিক আছে? কারণ কি? কারণ আত্মপ্রকাশ মানে ১০ এপ্রিলে কিন্তু আমাদের প্রবাসী সরকারটা গঠন হয়। কিন্তু শপথ পাঠ তারা করছে হচ্ছে ১৭ এপ্রিল। শপথ গ্রহণের সময় তারা ঘোষণা করছে। বুঝতে পারছো?
নামগুলো একটার সাথে আরেকটা মিলিয়ে যায়। সো ভাইয়া যেরকম প্রশ্ন করে ক্লাসের মধ্যে, তোমার সাথে যদি কেউ থাকে তাকে বলবা ভাই এভাবে বুলেটের মতো প্রশ্ন করতে থাকো, আমি অ্যান্সার দিব। যদি এই কাজটা করতে পারো, তোমার গার্জিয়ানকে দিয়ে তুমি যদি প্রশ্ন ধরাইতে পারো, এটা বেস্ট হয়। আর যদি এই ধরনের সুযোগ না থাকে, নিজে নিজেই পড়তে হয়, সেক্ষেত্রে আমি বলবো একটা খাতা নাও, প্রশ্নগুলো একটার পর একটা মনে করো, নিজে খাতার মধ্যে উত্তরটা জাস্ট লেখো, যেরকম তোমরা কমেন্ট করো, এটা অনেক ভালো হবে। ভাইয়া মান্থলি রিভিশনের ক্ষেত্রে চ্যাপ্টার প্রতি কত টাইম দিতে হবে? ওকে, কোন একটা চ্যাপ্টার তুমি যখন ১ মাস পরে রিভিউ এক্সামের জন্য যখন রিভিশন দিবা, তখন সেক্ষেত্রে আমি বলবো একদম শুরু থেকে রিভিশন দিবা না। তুমি ১ম এ কয়েকটা জিনিস মার্ক করবা। তুমি আগে যদি ওই চ্যাপ্টারের উপর কোনো পরীক্ষা দাও, সেই পরীক্ষাগুলোতে তুমি কোন টপিক থেকে ভুল করছো সেটা মার্ক করো। এই চ্যাপ্টারটার কোন টপিকগুলা, কোন টেবিলটা তোমার কাছে খুব বেশি পরিমাণে কঠিন লাগে, এই ২ টা জিনিস আগে শেষ করো। শেষ করার পরে তুমি যদি সময় পাও, তারপর তুমি বাকি দাগানো লাইনগুলো পড়বা। ঠিক আছে? ঠিক আছে রে পাগলারা, বুঝতে পারছিস? সো ব্যাপারটা কি? আম আচ্ছা, লামিয়া ইসলামের লামিয়া তিন্নি, ওর মাইগ্রেনের ব্যথা হয়। ভাইয়া কেমিস্ট্রি, ম্যাথ কেমন ইম্পোর্টেন্ট? কেমিস্ট্রি, ম্যাথ খুবই ইম্পোর্টেন্ট। মাঝে মধ্যে ম্যাথ আসে, টুকটাক ছোট, ছোট ম্যাথ। মনে রাখবা যখন বড় ম্যাথ আসবে, সেই বড় ম্যাথগুলা কিন্তু আমাদের কি থাকে না বলো? কোনটা উপন্যাস, কোনটা কবিতা, এরকম প্রশ্ন আসলে খুব একটা বেশি দেখা যায় না। ঠিক আছে? নরমালি মানে রচয়িতার নামই আসে পরীক্ষায়। এত প্রশ্ন আসবে না। ওকে? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখি আমি একটু, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তারা অবশ্যই ঠান্ডা থেকে একটু দূরে থাকবা। চকোলেট কিংবা চা, কফি জাতীয় খাবার একটু কম খাবা, চিনি জাতীয় খাবার একটু কম খাবা। মাইগ্রেনের ব্যাপারটা একটু তাহলে একটু কন্ট্রোলে থাকতে পারে। ঘুমটা যেন একটু রেগুলার হয়, মেইনটেইন করবা। এটা খুবই ইম্পোর্টেন্ট। ক্লাস করার সময় তুমি ২০ মিনিট ক্লাস করার পরে একটু ২০ সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাবা। স্ক্রিনের দিকে আমরা যদি সবসময় তাকায় থাকি, দেখা যায় হচ্ছে সেক্ষেত্রে আমাদের মাথায় প্রেশারটা অনেক বেশি পড়ে, মাথা ব্যথা করতে পারে। সো ২০ মিনিট পরে ২০ সেকেন্ডের জন্য একটু আশেপাশে তাকায়ও, তাহলে আই স্ট্রেইনটা একটু কমবে। ওকে? আর অনেকের ক্ষেত্রে খাবার স্কিপ হয় অনেক সময়। খাবারটা রেগুলার খাওয়ার ট্রাই করবা। সেটার সাথে অনেক সময় আলসার, মাইগ্রেন এই ব্যাপারগুলো হচ্ছে জড়িত থাকে। ওকে ফাইন। তাহলে ভালো থাক সবাই। ওকে? ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাসটা কেমন লাগলো তোদের? একটু কমেন্ট আমাদের পোস্ট করে জানিয়ে দিস। ওকে? নোট সহকারে জানিয়ে দিস। আমি এই পিডিএফ তোদের দিয়ে দিব। নো টেনশন। আল্লাহ হাফেজ। ভালো থাক।